আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুলে। কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা তোমাদের উচ্চতর গণিতের, বীজগণিতের বলতে পারো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আংশিক ভগ্নাংশ। এটা কেন ইম্পর্টেন্ট এত বেশি? কারণ প্রতি বছর প্রতিটা বোর্ডেই বীজগণিত থেকে একটা কোশ্চেন আসে, সেটা তোমার আংশিক ভগ্নাংশ। মানে অনেকগুলো কোশ্চেন আসে, বাট একটা কোশ্চেন প্রতি বোর্ডে প্রতি বছর প্রত্যেকবার আসে, সেটা হচ্ছে আংশিক ভগ্নাংশ। তার মানে এই একটা টপিক যদি তুমি ক্লিয়ার করতে পারো, তাহলে তুমি এখান থেকে একটা সিকিউর 4 নম্বর অ্যান্সার করতে পারবা, তার সাথে সাথে এসকিউর 2 নম্বর অ্যান্সার করতে পারবা, তার সাথে সাথে এমসিকিউর একটা অ্যান্সার করতে পারবা। একটা এমসিকিউ আসে একটা টপিক, এখান থেকে তুমি ইজিলি এসএসসি তে 7 নাম্বার পেতে পারো। বুঝতেছো? তো এখন আমাদের তো আসলে পরীক্ষার কথা না বললে তো আসলে ইম্পর্টেন্সটা বোঝানো যায় না, বাট তারপরেও আংশিক ভগ্নাংশ তোমার তাছাড়া অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি যখন কলেজে উঠবা তখন তুমি দেখবা তোমার আংশিক ভগ্নাংশ লাগতেছে বিভিন্ন কাজে, বিভিন্ন কারণে, ইন্টিগ্রেশনে তোমার লাগতেছে। তাছাড়া তুমি যখন হায়ার স্টাডিজে যাবা তখন দেখবো তোমার আরো অনেক কিছু করার জন্য আংশিক ভগ্নাংশ লাগবে। তুমি যখন পিডি করবা, ল্যাপ্লাস করবা, সব জায়গায় তোমার আংশিক ভগ্নাংশ লাগবে। আমিও আংশিক ভগ্নাংশ তোমার হচ্ছে একেবারে ভার্সিটি লাইফের প্রতিটা ইয়ারই আংশিক ভগ্নাংশ আমার কাজ ছিল। আংশিক ভগ্নাংশ আমার হচ্ছে পড়া লাগছে বা করা ইউজ করা লাগছে আর কি। তার মানে শুধু এক্সামের জন্য ইম্পর্টেন্ট ব্যাপারটা এরকম না, তাছাড়াও তোমার অনেক বেশি ইম্পর্টেন্ট বিভিন্ন প্রবলেম সলভ করার জন্য। বাট আমরা তো তারপরেও এক্সামের কথা না বললে তো আমাদের খুশ হয় না, এই জন্য এক্সামের কথাও বললাম যে এসএসসি পরীক্ষায় ইজিলি তুমি 7 নাম্বার পাবা এখান থেকে। 100-তে 7 কিন্তু না, 75-এ 7 পাবা। কারণ হায়ার ম্যাথ পরীক্ষা কিন্তু তোমার 75-এ হয়, 100-তে হয় না। তো আশা করি বুঝতেছো কতটা ইম্পর্টেন্ট। আচ্ছা, রাফিয়া জয়েন হয়ে গিয়েছো। আপনি কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। নুসরাত, তাহিয়া, নাভা জয়েন হয়ে গিয়েছো, সালাম জানিয়েছো। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। স্বচ্ছ জয়েন হয়ে গিয়েছো। লিঙ্কন জয়েন হয়ে গিয়েছো, ভেরি গুড। যারা যারা জয়েন হয়ে গিয়েছো সবাই একটু আমাকে জানাও তোমরা কেমন আছো, শরীর স্বাস্থ্য ভালো কিনা, এবং তোমাদেরও কিন্তু সামনে পরীক্ষা। ও আচ্ছা, ইন্টারেস্টিং পার্ট, আমি তোমাকে আজকে ম্যাথ পড়াচ্ছি এবং তোমাদের সিনিয়রদের, তোমাদের ইমিডিয়েট সিনিয়রদের কালকে সকালে কিন্তু ম্যাথ পরীক্ষা। যদিও জেনারেল ম্যাথ পরীক্ষা, তোমাদের আমি হায়ার ম্যাথ পড়াচ্ছি, বাট তারপরও ম্যাথ পরীক্ষা তো আমি একটু টেনশনে আছি, কারণ আমি ওদেরকে পড়াইছি, ওদেরকে সাজেশন দিয়েছি, তো একটু টেনশনে আছি। বাট ইনশাল্লাহ যারা আমার সাজেশনটা ফলো করেছে, আমি আশা করি ওরা বেশিরভাগই 100-100 পাবে। কারণ সাজেশনে এমন যা যা ছিল সবকিছু আসলে 100-100 পাওয়ার মতোই সবকিছু ছিল। এখন যে ভালো করে পড়ে যাবে সে ইনশাল্লাহ 100-100 পাবে। স্বচ্ছ কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। ওকে, রাহিমাও ভালো আছো? ওকে, লিঙ্কন আলহামদুলিল্লাহ। ওকে, আচ্ছা, তোমরা কেউ কি আমাকে চেনো? তোমরা কি আগে কখনো আমার ক্লাস করেছো? আমি একটু জাস্ট জানতে চাই যে তোমরা আমাকে চেনো কিনা, বা আমার ক্লাস আগে কখনো করা হয়েছে কিনা, বা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম কোথাও আমাকে দেখেছো কিনা আগে। লামিয়া আক্তার জয়েন হয়ে গিয়েছো। আসমা আক্তার জয়েন হয়ে গিয়েছো, ভেরি গুড। ওকে, তাসনিম জয়েন হয়ে গিয়েছো। ওকে, নুসাইবা তাসনিম। আয়েশা আক্তার জয়েন হয়ে গিয়েছো। এই তো আয়েশা, আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি, আশা করি তুমিও খুব ভালো আছো। ওকে, যারা যারা আমরা কিছুক্ষণ ওয়েট করবো, আমরা একটু আড্ডা দিই, কিছুক্ষণ ওয়েট করি, তোমাদের আরো অনেক বন্ধুরা জয়েন হবে, তো আমরা তারপরে হচ্ছে ক্লাসটা শুরু করে ফেলবো। তোমাদের কারো কোনো জিজ্ঞাসা যদি থাকে, কারো কিছু কোনো প্রশ্ন থাকে আমাকে করো, একটু আড্ডা দিই। একপাক্ষিক আড্ডা যেন না হয়, তোমরা আমাকে কোশ্চেন করো, আমি তোমাদেরকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করি। আচ্ছা, একটা ব্যাপার কিন্তু তোমরা জানো, আচ্ছা নুসরাত করো নাই না, আগে দেখি নাই, আচ্ছা আসমা আগে দেখো নাই, আচ্ছা ওকে, রাহিমা জি আমি করেছি, আচ্ছা রাহিমা করেছো, ভেরি গুড। আচ্ছা, লুবান, ওকে, আলভিও জয়েন হয়ে গিয়েছো। আচ্ছা, তোমাদের কিন্তু এসএসসি পরীক্ষা ডিসেম্বরে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যদি ডিসেম্বরে নাও হয় তারপরে কিন্তু আগে আগে হয়ে যাবে, তোমার কিন্তু সময় একটু কম পাবা। ওকে, প্রথমবার ক্লাস করতেছি বাট আপনাকে চিনি ভাইয়া। আচ্ছা, স্বচ্ছ আমার প্রথম ক্লাস করতেছো, ওয়েলকাম ভাই আমার ক্লাসে। ইনশাল্লাহ পরবর্তীতে আরো অনেকবার দেখা হবে। আচ্ছা, যেটা বলতেছিলাম, তোমাদের ডিসেম্বরে পরীক্ষা হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে, কিন্তু তারপরেও যদি ডিসেম্বরে নাও হয় তোমার কিন্তু পরীক্ষা তাড়াতাড়ি হবে। তোমরা কিন্তু তোমাদের সিনিয়রদের মতো এত বেশি সময় পাবা না, ওরা কিন্তু ভালোই সময় পেয়েছে, মাত্র 8টা চ্যাপ্টারের মধ্যে পরীক্ষা হচ্ছে, স্টিল ওরা অনেক সময় পেয়েছে, তোমরা কিন্তু এত সময় পাবে না।
তো তোমাদের আগে থেকে এখন থেকে একটু প্রিপারেশন নিয়ে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা চলো আমরা, আচ্ছা ভাই আপনার পরিচয় দিলে ভালো হয়। আচ্ছা রাকিবুল, আমি আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি এবং পরিচয় দিয়ে আমি আমার ক্লাসটা শুরু করব। তো আমার নাম আদিত্য আল রাজি, তোমরা আমাকে আদিত্য ভাইয়া বলে রাখবা। আমি বাংলায় লিখে দিই কারণ অনেকে আমার ইংরেজি নাম উল্টাপাল্টা উচ্চারণ করে। আদিত্য আল রাজি। আমি বর্তমানে পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে। এই অধ্যায় থেকে পরীক্ষায় মাস্ট একটি সৃজনশীল আসবে। ইয়েস নুসরাত, এখান থেকে মাস্ট একটি সৃজনশীল আসবে এবং আজকে যে টপিকটা সেটা হচ্ছে আংশিক ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশ থেকে তোমার একটা প্রশ্ন আসবেই আসবে, তুমি যেই বোর্ডেরই হও না কেন আসবে। এখন তোমাদের কথা হতে পারে ভাই এখানে আংশিক ভগ্নাংশ এক কেন লেখা? এক লেখা কারণ আংশিক ভগ্নাংশের উপরে আমরা 3টা ক্লাস নেই, 3টা ক্লাস নিয়েছি অলরেডি। তো আজকে হচ্ছে 3টা ক্লাসের 1 নাম্বার ক্লাস, প্রথম ক্লাস। তার মানে আমরা আংশিক ভগ্নাংশের আজকে একদম বেসিকটা দেখব, তারপর আংশিক ভগ্নাংশ দিয়ে কিভাবে ম্যাথ সলভ করা যায় সেটা দেখব, ঠিক আছে? তো বাট আংশিক ভগ্নাংশের আরো 2টা ক্লাস আছে যেটা আসলে আজকে ক্লাসে করা পসিবল হবে না, আমরা ইনশাআল্লাহ নেক্সট কখনো আমরা পড়বো আংশিক ভগ্নাংশের পরে 2টা পার্ট। এই তো এটাই হচ্ছে আমার পরিচয়। আর একটা কথা, তোমরা প্লিজ সবাই একটু 10-10টা ইউজ করো, এটা কিন্তু একটা স্টাডি পার্টনার। তোমরা যে আজকে 10-10 কে কোশ্চেন করো যে আংশিক ভগ্নাংশ কি, আজকে ক্লাসটা শেষ করার পরে তুমি 10-10 কে প্রশ্ন করবে। 10-10 কে কোথায় পাবা? আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবা। 10-10 কে প্রশ্ন করবা আংশিক ভগ্নাংশ কি, সে তোমাকে একটা কিছু বলবে, তারপর ওকে আবার জিজ্ঞেস করবা আংশিক ভগ্নাংশ পড়ে লাভ কি, কেন পড়বো এটা। এভাবে করে করে দেখবো যে তোমার মনে যত জিজ্ঞাসা আছে, যত প্রশ্ন আছে, সবকিছু 10-10 কে করবা, সে তোমাকে অনেক হেল্প করবে, সে তোমাকে সবকিছু বলে দেবে। ওকে ওকে, লাভিয়া আমার ক্লাস আগে করেছো। ওকে আচ্ছা ওকে, ইয়েস নেক্সট টাইম আরো ক্লাস আসবে, ডেমো ক্লাস তো আমাদের প্রতি সপ্তাহেই হয়। ইনশাআল্লাহ আমার সাথে আবার দেখা হবে। আচ্ছা আংশিক ভগ্নাংশ চেনার আগে আমরা চলো আগে অভেদ ব্যাপারটাকে জেনে আসি, বা অভেদ ব্যাপারটা কি, আইডেন্টিটি ব্যাপারটা কি, এবং ইকুয়েশন আর অভেদের মধ্যে পার্থক্য কি, অথবা আমরা কখন 2টা টান দেই আর কখন আমরা 3টা টান দেই। এই 2টা সিম্বল রেখে আমাদের হচ্ছে পরিচয় হইতে হবে। একটা তোমার হচ্ছে সমীকরণ, এটাকে বলা হয় সমীকরণ চিহ্ন বা ইকুয়াল সিম্বল, আর এটাকে বলা তোমার হচ্ছে অভেদ চিহ্ন। এটাও চিহ্ন, এটাও চিহ্ন। একটা সমীকরণ চিহ্ন, একটাকে বলবো হচ্ছে আমরা অভেদ চিহ্ন। এখন কোনটাকে কি বলা হয়? আমাদের কিন্তু মোটামুটি সমীকরণ নিয়ে একটা আইডিয়া রয়েছে, বা সমীকরণ ব্যাপারটা কি এটা নিয়ে কিন্তু আমাদের একটা আইডিয়া রয়েছে। সিম্পলি যদি আমরা একটু বলি, যেমন মনে করো এমন আছে 5x প্লাস মনে করো 10 ইকুয়াল টু মনে করো আছে 20। এটা মনে করো ভাই একটা সমীকরণ। সমীকরণ কেন? কারণ এখানে হচ্ছে একটা ইকুয়াল সিম্বল রয়েছে বা সমান একটা চিহ্ন রয়েছে, এটাকে বলবো আমরা সমীকরণ। এবং এখানে একটা চলক রয়েছে, এই চলকটার নাম কি? এই চলকটা হচ্ছে তোমার এক্স। চলক কেন বলা হয়? চলক বলা হয় এই কারণে, কারণ এক্স এর মান আমরা জানি না, যার মান অজানা এবং যার মান পরিবর্তন হতে পারে, এই ধরনের প্রতীকগুলোকে আমরা বলি কি চলক। এক্স হচ্ছে একটা চলক, ওয়াইও একটা চলক হতে পারে। তো আমাদের চলক নিয়ে কিন্তু আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, এটার একটা ফার্স্ট ক্লাস হয়েছে, সেখানে আমরা চলক নিয়ে আলোচনা করেছিলাম। তো এই এক্স কে আমরা বলি হচ্ছে চলক। এখন চলো আমরা এই সমীকরণটাকে সমাধান করি। এটা সমীকরণ কেন? এটা হচ্ছে তোমার সমান চিহ্ন, সমান চিহ্ন, হ্যাঁ, ই কিউ ইউ এল ইকুয়াল সিম্বল। আচ্ছা ওকে, তো এখন এটাকে যদি আমরা সমাধান করি, সমাধান করলে আমরা এখান থেকে কি পাবো? মনে করো 5x ইকুয়াল কি হয়ে যাবে, এই 10 কে 10 দেখো এখানে প্লাস আকারে আছে, এটাকে ওই পাশে পাঠিয়ে দিই তাহলে হয়ে যাবে তোমার 20 মাইনাস 10। এই পাশে প্লাস আকারে থাকলে এটা ডান পাশে পাঠিয়ে দিলে কি মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে পাবো 5x ইকুয়াল টু 20 মাইনাস 10 মানে 10, সুতরাং x ইকুয়াল টু হয়ে যাবে তোমার, এখানে 5 কি x এর সাথে গুণ আকারে আছে, তাহলে এটা 10 এর সাথে হয়ে যাবে ভাগ, 10 ডিভাইডেড বাই 5, তাহলে x হয়ে যাবে তোমার হচ্ছে 2। 5 10 ডিভাইডেড বাই 5 মানে কত? 2, রাইট? ওকে, তো এটা হচ্ছে আমাদের x এর মান পেয়ে গেছে।
ওকে, এক্স এর একটা মান আমরা পেয়ে গেলাম না? এখন মজার ব্যাপার হচ্ছে এই এক্স এর মান, তুমি মনে করো এক্স এর মানটা হচ্ছে আমরা শুধুমাত্র বাম পাশে বসাবো, এই বাম পাশটায় আমরা এক্স এর মানটা বসাবো। এক্স এর মান শুধুমাত্র আমরা এই বাম পাশে বসাবো। এক্স এর মান কত পেয়েছি আমরা? 2 পেয়েছি। তাহলে এই 2 এই বাম পাশে বসাই, তাহলে কত পাবো? 5 ইন্টু 2, 5 ইন্টু 2 প্লাস 10, প্লাস 10। 5 ইন্টু 2 মানে কত ভাইয়া? 5 2 করে 10 প্লাস 10 ইকুয়াল টু আমরা কত পাচ্ছি? 20 পাচ্ছি না? এই দেখো এই 20ই কিন্তু এখানে ছিল। তার মানে বুঝতেছো এক্স এর মান 2 এর জন্য আমি ডান পক্ষ এবং বাম পক্ষ ইকুয়াল পাচ্ছি। এক্স এর মান কার জন্য? 2 এর জন্য। এবং মাথায় রাখো 2 এবং শুধুমাত্র 2 এর জন্যই আমি ডান পক্ষ বাম পক্ষ ইকুয়াল পাবো। তুমি এক্স এর মান অন্য পৃথিবীর যা ইচ্ছা বসাও, তুমি কখনোই এখানে 20 পাবা না বা এখানে 20 পাবা না। এখানে 20 এর পরিবর্তে এখানে 20 পাবা না, ঠিক আছে? এখানে 20, এখানে 20 তুমি পাবা না। শুধুমাত্র 2 এর জন্যই তুমি এখানে 20 পাবা, যেটা কিনা তোমার ডান পক্ষের সমান। এক্স এর মান তুমি 3 বসায় দেখো, 3 5 15, 15 প্লাস 10 মানে 25। এক্স এর মান তুমি 1 বসায় দেখো, 5 ইন্টু 1 মানে 5, 5 প্লাস 10 মানে 15। এক্স এর মান জীবনেও তোমার ডান পক্ষ বাম পক্ষ সমান হবে না। এখানে তুমি এক্স এর জাস্ট একটা মানের জন্য এটাকে স্যাটিসফাই করতে পারতেছো। ঠিক তেমনি ভাবে যদি তোমার দ্বিঘাতী সমীকরণ হইতো তখন তোমার এক্স এর জন্য দুইটা মান বের হতো। এটা কি একঘাতী সমীকরণ না? গত ক্লাসে আমি এগুলো পড়াইছিলাম। যেমন দেখো এটা হচ্ছে একঘাতী সমীকরণ। একঘাতী সমীকরণ মানে কি? এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 1, এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 1, এই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে একঘাতী সমীকরণ। ঘাত মানে কি? ঘাত মানে পাওয়ার। একঘাতী সমীকরণ। একঘাতী সমীকরণে এক্স এর কয়টা মান পাওয়া যায়? একটা মান পাওয়া যায়। একঘাতী সমীকরণে এক্স এর একটি মান পাওয়া যায়। এখন মনে করো আমি তোমাকে দ্বিঘাতী সমীকরণ সমাধান করে দেখাই। মনে করো এমন আছে যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস মনে করো 6 ইকুয়াল টু 0। এটা একটা সমীকরণ। এই সমীকরণ থেকে আমি মনে করি এক্স এর মান বের করব। এক্স এর মান বের করার জন্য আমরা কি করব? এটাকে আমরা চলো সমাধান করি, মিডল টার্ম করি। মনে করো এক্স স্কোয়ার 5x আছে না, মাইনাস 5x, তো মাইনাস 5x আমি এমন ভাবে ভাঙাবো যেন দুইটাকে যোগ করলে আমি মাইনাস 5 পাই আর গুণ করলে যেন প্লাস 6 পাই। মিডল টার্ম আমরা শিখেছি 9 এবং 8এও শিখেছি। তাহলে এখান থেকে আমরা হচ্ছে মাইনাস 3x মাইনাস 2x করতে পারি। তাহলে মাইনাস 3x মাইনাস 2x মানে মাইনাস 5x, মাইনাস 3 আর মাইনাস 2 কে যদি তুমি গুণ করো তাহলে পাবা প্লাস 6। তাহলে আমরা যে প্লাস 6 পেয়ে যাচ্ছি ইকুয়াল টু 0। এই দুইজনের থেকে দেখো তো x কমন যায় না? যদি আমি x কমন নেই কি থাকবে? x মাইনাস 3 আর এখান থেকে মাইনাস 2 যদি কমন নেই এখান থেকে x মাইনাস 3 ইকুয়াল টু 0। এই দুইটা থেকে দেখো তো আমার x মাইনাস 3 কমন যায় না? এই যে x মাইনাস 3 যদি আমি কমন নেই এখান থেকে পাচ্ছি আমি x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে আমাকে বলা হচ্ছে যে x মাইনাস 3 ইন্টু x মাইনাস 2 ইকুয়াল টু 0। তার মানে আমি কি বলতে পারি? আমি বলতে পারি x মাইনাস 3 হবে 0 অথবা x মাইনাস 2 হবে 0। এই যে অর এটা অথবা এটা 0, কারণ যে কোনো একটা 0 হইলেই কিন্তু আমরা জানি 0 দিয়ে যে কোনো কিছুকে যদি আমি গুণ করি তাহলে 0ই পাবো। তাহলে এটা যদি 0 হয়, এটা 0 ইন্টু এটা মানে 0, মনে করি এটা 0, তাহলে 0 ইন্টু 0 মানে 0, অথবা দুইটাই 0, 0 ইন্টু 0 মানে 0। তাহলে এটা যদি 0 হয় তাহলে x ইকুয়াল টু আমরা কত পাবো? 3। আর এটা যদি 0 হয় আমরা এখান থেকে x ইকুয়াল টু পেয়ে যাবো, এই যে মাইনাস 2 এর পাশে চলে গেলে হয়ে যাবে প্লাস 2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x এর মান 2, এখান থেকে পাচ্ছি x এর মান 3। ভালো করে চিন্তা করে দেখো তো আমার এটা কত ঘাতী সমীকরণ ছিল? আমার এটা ভাইয়া দ্বিঘাতী ছিল। কত ঘাতী? দ্বিঘাতী। দ্বিঘাতী সমীকরণ। হ্যাঁ, দ্বিঘাতী সমীকরণ মানে কি? এখানে x এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2। কিভাবে 2? এই দেখো x এর পাওয়ার সর্বোচ্চ 2 আর এখানে আছে 1। এবং দ্বিঘাতী সমীকরণ, যেহেতু দ্বিঘাতী সমীকরণে আমরা x এর জন্য শুধুমাত্র দুইটা মান পাবো। দুইটা মান পাবো, খেয়াল করে দেখো। এখন এই দুইটা মান যদি আমরা এখানে বসাই তুমি দেখবা এই যে এই বাম পাশ আর ডান পাশ সমান হয়ে যাবে। চলো দেখি। আমরা মনে করি x ইকুয়াল টু 2 বসাচ্ছি এখানে, তাহলে কত হবে? 2 স্কয়ার মাইনাস 5 ইন্টু 2 প্লাস 6। 2 স্কয়ার মানে কত? 4। 4 মাইনাস 5 ইন্টু 2 মানে কত? 10। 10 প্লাস 6, 4 আর 6 কত? 10। 10 মাইনাস 10 ইকুয়াল টু হচ্ছে 0। দেখো এই যে বাম পক্ষের মান কিন্তু আমার ডান পক্ষের সমান হয়ে গেছে। কার জন্য? x ইকুয়াল টু 2 এর জন্য। এখন মনে করো আমি x ইকুয়াল টু 3 বসাচ্ছি। x ইকুয়াল টু 3 যদি বসাই তাহলে আমার কত হয়ে যাবে? 3 স্কয়ার মাইনাস 5 ইন্টু 3 প্লাস 6। 3 স্কয়ার মানে কত? 9। 9 মাইনাস 3 5 15 প্লাস 6।
9 আর 6 কত? 9 আর 6 হচ্ছে 15, 15 মাইনাস 15 কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে x এর মান যদি 0 বসাই তারপরেও কিন্তু আমি আসলে 0ই পাচ্ছি। সরি, x এর মান যদি আমি 3 বসাই বাম পক্ষে তাহলে কিন্তু আমি আসলে 0 পাচ্ছি, যেটা কিনা ডান পক্ষে সমান। এখন ভাইয়া এই 2 আর 3 ব্যতীত এই দুনিয়ার তুমি অন্য যত সংখ্যাই বসাও না কেন তুমি কিন্তু এই বাম পাশে শূন্য পাবা না, যেটা ডান পাশের সমান। এটাই হচ্ছে সমীকরণের সীমাবদ্ধতা, যে সমীকরণ আমাকে পার্টিকুলার কিছু মান দেয় যেগুলোর জন্য হচ্ছে আমার ডান পক্ষ বাম পক্ষ সমান হয়। এখানে আসবে অভেদ। অভেদগুলো এখন আমরা দেখি। এই ব্যাপারটা হচ্ছে সমীকরণ, যে সমীকরণকে আমরা সমাধান করলে অজানা একটা রাশির মান পাই, রাইট? এবং ওই অজানা রাশিটাকে যদি আমরা বসাই যে কোনো স্পেসিফিক কয়টা মানের জন্য, যদি একঘাতী হয় তাহলে একটা মানের জন্য, যদি দ্বিঘাতী হয় দুইটা মানের জন্য, ত্রিঘাতী হলে x এর তিনটা মানের জন্য তোমার ডান পক্ষ বাম পক্ষ স্যাটিসফাই করবে, সমান হবে। অথবা যদি চতুর্থঘাতী হয় তাহলে x এর চারটা মানের জন্য তোমার বাম পক্ষ ডান পক্ষ সমান হবে। এখন আসি অভেদে। চলো একটু অভেদটা দেখি। মনে করো তোমার কাছে এমন আছে যে x প্লাস ওয়াই হোল স্কোয়ার। ভাই এই ফর্মুলা কি আমরা সারা জীবন শিখছি না? x প্লাস a প্লাস b হোল স্কোয়ার ফর্মুলা মানে কি? x স্কোয়ার প্লাস 2xy মানে 2ab প্লাস কি b স্কোয়ার মানে y স্কোয়ার। তার মানে কি x প্লাস y হোল স্কোয়ার ইকুয়াল টু x স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাই না? এখানে কয়টা চলক আছে ভাই? এখানে হচ্ছে দুইটা চলক আছে। দুইটা চলক আমরা কি বলি? একটা হচ্ছে আমরা x বলতেছি আর একটা হচ্ছে y। এখানে চলক কয়টা? দুটি চলক, দুটি চলক, একটা হচ্ছে x আর একটা হচ্ছে y। আমি তোমাদেরকে একদম বেসিক থেকে নিয়ে আসতেছি, তোমাদের মনে যত জিজ্ঞাসা আছে। এই ধরনের প্রবলেম কিন্তু স্টুডেন্টরা অনেক ফেস করে, যে ভাই আমি বুঝি না, এই পার্টগুলো কিছুই বুঝতেছি না, অভেদ মানে কি, সমীকরণ কি, দুইটা আর তিনটা দাগের মধ্যে তফাৎ কি, এই ব্যাপারগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট বুঝা। এখন মনে করো আমি x এর মান যা ইচ্ছা বসাবো। আমার x এর মান মনে করো বসাইতে ইচ্ছা করছে এখানে 2, আর y এর মান বসাইতে ইচ্ছা করছে মনে করো 5, 3 পর 5 বসাবো, যাও বসাই, যে এখানে বসে x এর মান এখানে বসাচ্ছে, তাহলে কত হবে বসাইলে? x এর মান 2 বসাইলে হয়ে যাবে এখানে 2, এখানে 3 বসাইলে হয়ে যাবে 3, তার মানে এটা স্কয়ার। এখানে কত হয়ে যাবে? 2 স্কয়ার প্লাস 2 ইনটু 2 ইনটু y এর মান 3 প্লাস y স্কয়ার, y এর মান তো 3 মানে 3 স্কয়ার। ভাইয়া একটু খেয়াল করে দেখো তো, 2 প্লাস 3 মানে কত? 5 না? 2 প্লাস 3 মানে 5, তার উপরে স্কয়ার। এখানে কত আছে? 2 স্কয়ার, 2 স্কয়ার মানে কত? 4। এখানে কত আছে? 2 দুগুণে 4, 3 4 12। এখানে কত আছে ভাইয়া? এখানে আছে তোমার হচ্ছে 3 স্কয়ার, 3 স্কয়ার মানে 9। ভাইয়া 5 কে স্কয়ার করলে কি হয়? 5 কে স্কয়ার করা মানে হচ্ছে 5 ইনটু 5, 5 ইনটু 5 মানে কত? 5 5 25, 25 পাচ্ছি, ইকুয়াল টু এখানে কত পাচ্ছি? 4 আর 9 কে যোগ করলে হয় 13, 13 প্লাস 12 ইকুয়াল টু কত? 25। তার মানে এখানে হচ্ছে 25 ইকুয়াল টু 25। খেয়াল করে দেখো, আমি x আর y এর একদম র্যান্ডম দুইটা মান বসাইছি। আমার ইচ্ছা হইছে আমি বসাইছি 2 আর 3, আমার ইচ্ছা হইছে আমি বসাইছি, এখানে কোনো আমার বাধা ধরা নাই, এখানে আমার ইচ্ছা। চলো আমার আরো ইচ্ছা হইছে আমি অন্য কিছু মান বসাই। এই তোমরা কিন্তু কমেন্টে বলো x আর y এর কত বসাবো, x এর মান কত বসাবো, y এর মান কত বসাবো, তোমরা নিজেরা বলো, যা ইচ্ছা বসাবো। দেখবা এখানে আমি যা বসাবো এখানে তাই আসবে। বলো x এর মান তোমার ইচ্ছা মতো বলো। আগে যেমন হচ্ছে আমরা সমীকরণটাকে সমাধান করছিলাম, যে ইচ্ছা মতো আমি নিতে পারতেছিলাম না, x এর একটা পার্টিকুলার মান আসতেছিল, যেই মানটাকেই বসাইলে হচ্ছে আমার ডান পক্ষ বাম পক্ষ সমান হবে। যে আমি সমাধান করে দেখছিলাম যে x এর মান এখানে 2 আসতে হয়, আর এখানে x এর মান দুইটা আসে, একটা হচ্ছে 3 একটা হচ্ছে 2। এই দুইটা মানের ব্যতীত অন্য কোনো মান বসালে তোমার বাম পক্ষ ডান পক্ষ সমান হবে না। কিন্তু এই ক্ষেত্রে আমার ইচ্ছা মতো আমি x আর y এর মান বসাবো, তাও দেখবো যে বাম পক্ষ ডান পক্ষ সমান হবে। আমার মতো, আমার একটা ইচ্ছা আমি বসাইছি 2 আর 3 বসাইছিলাম, এখন তোমাদের ইচ্ছা মতো বসো, কঠিন মান যাই দাও বসো। ওকে ওকে, একজন বলছো x এর মান -4, y এর মান হচ্ছে তোমার -7। চলো করে দেখি। ওয়েট, আচ্ছা আমাদের এখানে ক্যালকুলেটর আছে। আচ্ছা ওয়েট, আমি তোমাদেরকে একটু একটু দাঁড়াও, আমি এইভাবে না দেখে একটু বড় মান হইলে তো ক্যালকুলেশন করতে একটু টাফ হয়ে যাবে। আমি একটু ক্যালকুলেটরটা বের করে নিই। আচ্ছা একটু একটু ওয়েট করো। একজন বলছিলাম -4 -7, তোমারটা আগে করি পরে বাকি যেটা করতেছি। x এর মান কত? -4, y এর মান কত বসাবো? -7। তাহলে বসাই।
x এর মান বসাচ্ছি -4, তাহলে -4 y এর মান কত হবে -7, এই যে -7 তার উপর স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার, x এর মান কত -4 হোল স্কয়ার প্লাস 2 ইনটু x এর মান কত -4, y এর মান কত ভাইয়া -7 প্লাস y স্কয়ার মানে কত হবে -7 হোল স্কয়ার। চলো দেখি এবার এটার মান কত হয়, ক্যালকুলেটর প্রেস করি। কত হবে দেখো, -4 -7 হোল স্কয়ার কত আসছে 121। খেয়াল করে দেখো, -4 -7 তার উপর স্কয়ার 121, এটার মান পাচ্ছি 121 ইকুয়াল দিয়ে এবার এটার মানটা বসাবো, পুরোটাকে আমরা ক্যালকুলেটর উঠাই ফেলি। তাহলে কত হবে -4 হোল স্কয়ার প্লাস 2 ইনটু -4 ইনটু -7 প্লাস -7 হোল স্কয়ার। স্টিল আমি 121ই পাচ্ছি। স্যার আমারটা বসান। আয়েশা তুমি কত বলছিলা? 121ই পাচ্ছি না? কি জাদু না এটা, যে যা ইচ্ছা তাই বসাইলাম তারপর দেখি ডান পক্ষ বাম পক্ষ সমান হচ্ছে। হ্যাঁ, কে বলছো? আয়েশা কত বলছো তুমি? আয়েশা তো দেখতে পাচ্ছি না। তারপর ওকে, ইমতিয়াজ রহমান বলছো ভাই x এর মান 5 y এর মান 7, তাহলে x এর মান হচ্ছে 5 বসাই আর y এর মান হচ্ছে 7 বসাই। চলো x এর মান 5 বসাইলে 5, এই যে 5 প্লাস y এর মান 7 বসাইলে 7 হোল স্কয়ার ইকুয়াল টু x এর মান 5 বসাইলে 5 স্কয়ার প্লাস 2 ইনটু 5 ইনটু 7 প্লাস y এর মান হচ্ছে 7 7 স্কয়ার। এবার ক্যালকুলেটরে বসাই, এই যে এই মানটা আগে বসাই, 5 প্লাস 7 হোল স্কয়ার, 5 প্লাস 7 হোল স্কয়ার, সরি 5 প্লাস 7 হোল স্কয়ার কত হচ্ছে 144। এখান থেকে আমরা মান পাচ্ছি 144 ইকুয়াল টু এই পুরাটার এখন মান দিয়ে দিব, মান বসাবো 5 স্কয়ার প্লাস 2 ইনটু 5 ইনটু 7 প্লাস 7 স্কয়ার 144 পাচ্ছি। বাকিটা এবার তোমরা নিজেরা করে ফেলো, বুঝছো? এখন তাদের মনে বুঝছো তো, x এর মান এখন যা ইচ্ছা তাই। এবার নিজে একটু ট্রাই করে দেখো যে তুমি x এর মান যা ইচ্ছা তাই বসাইলেই এখানে তোমার মান ডান পক্ষ বাম পক্ষ সমান হবে। এইগুলোকে আমরা একটা ফর্মুলা এখানে মনে রাখছিলাম না, a প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা অথবা a প্লাস বি হোল কিউবের ফর্মুলা। এই ফর্মুলাগুলো কি তোমার মনে আছে না? এই ফর্মুলাগুলি হচ্ছে অভেদ, আর এইগুলোকে প্রকাশ করার জন্য আমরা এখানে 3টা দাগ দিই। এই দেখো 3টা দাগ দিই, এই ব্যাপারগুলোকে বলা হয় অভেদ। এই ব্যাপারগুলো প্রকাশ করার জন্য আমরা হচ্ছে 3টা দাগ দিই। তাহলে সমীকরণ আর অভেদের মধ্যে তফাৎ বুঝলাম। সমীকরণ কি করে, x এর জন্য পার্টিকুলার কিছু মান বের করে যার জন্য তোমার সমীকরণে ডান পক্ষ এবং বাম পক্ষ সমান হয়। আর অভেদে কি হয়, তোমার x আর y ইচ্ছা মতো যে কোনো মানের জন্য তোমার ডান পক্ষ বাম পক্ষ সমান হবে। এটাই অভেদ আর হচ্ছে সমীকরণের তফাৎ, বুঝছো? এই দেখো এখানে তোমার সুন্দর করে দেওয়া আছে দুটি বহুপদী px ও qx সকল x এর জন্য সমান হলে তাদের সমতাকে অভেদ বলা হয়। এই যে সকল x এর জন্য, সকল x এর জন্য, সকলের জন্য সমান হলে তখন আমরা এটা অভেদ বলবো, যে কোনোটা। হ্যাঁ, বাকির এবার নিজের মতো ইচ্ছা মতো মান বসাও, ক্যালকুলেটরের মান বসাও, দেখবা যে সমান পাচ্ছ। ইচ্ছা মতো মান বসাও, দশমিক, ভগ্নাংশ, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, যা ইচ্ছা বসাও। সো অভেদ বোঝানোর জন্য আমরা হচ্ছে যে এই 3টা সিম্বল ইউজ করে থাকি। বুঝতে পারতেছো? এই সবই হচ্ছে অভেদ। আমরা কি সবাই অভেদ আর সমীকরণের মধ্যে তফাৎটা বুঝতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা হচ্ছে মূলদ ভগ্নাংশ ব্যাপারটাকে বুঝবো। মূলদ ভগ্নাংশ মানে কি, যে একটি বহুপদীকে লব এবং একটি বহুপদীকে হর ধরে গঠিত ভগ্নাংশকে মূলদীয় ভগ্নাংশ বলা হয়। নরমালি হচ্ছে আমাদেরকে মূলদীয় ভগ্নাংশ বলা হবে, যে এই পার্টটাকে এবং এই পার্টটাকে হচ্ছে আমরা মূলদীয় ভগ্নাংশ বলতে পারবো। যেমন মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা ছিল না, যে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারলে আমরা এটাকে হচ্ছে মূলদ সংখ্যা বলা হয়। তো মূলদীয় ভগ্নাংশ কি, একটা বহুপদীকে আরেকটা বহুপদী দিয়ে যদি আমরা ভাগ করি এটাকে বলবো হচ্ছে আমরা মূলদীয় ভগ্নাংশ। মানে কি, মনে করো হচ্ছে উপরে একটা বহুপদী আছে, এইটা একটা বহুপদী, নিচে আছে মনে করো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এটা একটা বহুপদী। এটাকে বলা হয় তোমার হচ্ছে মূলদীয় ভগ্নাংশ। জাস্ট ভগ্নাংশ আর কি, মূলদীয় বলা লাগবে না, খালি ভগ্নাংশ তো আমরা বুঝি না, এই ভগ্নাংশ আকারে আছে। কিন্তু আমরা তো ভগ্নাংশ শিখেছিলাম সংখ্যা দিয়ে, মানে কি মনে করো 5 ডিভাইডেড বাই 2 অথবা 7 ডিভাইডেড বাই 2 অথবা তোমার 2 ডিভাইডেড বাই 5 অথবা 8 ডিভাইডেড বাই 15, এইগুলো সব কি ভগ্নাংশ না? সবগুলো ভগ্নাংশ। আমরা কি জানতাম, যে মনে করো 15 ডিভাইডেড বাই 19 যদি তোমার একটা ভগ্নাংশ হয়, এই ভগ্নাংশের উপরে যে থাকবে তাকে আমরা কি বলি, লব।
আর নিচে যে থাকবে তাকে আমরা বলি হর, তাই না? এবং এখানে কিন্তু প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশের ব্যাপার স্যাপার ছিল, যে যদি লব বড় হয় হর ছোট হয় তখন আমরা এটাকে বলি অপ্রকৃত ভগ্নাংশ, আর যদি এমন হইতো লব ছোট হর বড় তখন আমরা এটাকে বলতাম প্রকৃত ভগ্নাংশ। এখন ব্যাপারটা সেমই হবে, বাট এখন সংখ্যা দিয়ে হবে না, এখন হবে তোমার হচ্ছে বহুপদী দিয়ে অথবা হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশি দিয়ে। মনে করো এমন আছে, আচ্ছা আমাদের কি বহুপদী নিয়ে আইডিয়া আছে? বহুপদী নিয়ে আইডিয়া আছে? বহুপদী কি? গত ক্লাসে হচ্ছে বহুপদী নিয়ে আলোচনা করেছিলাম। তো বহুপদী হচ্ছে একটা বীজগাণিতিক রাশি জাস্ট, বাট কিছু কন্ডিশন ফুলফিল করে আর কি। যাই হোক, আমরা এখন বহুপদীর টপিকে যাব না, কারণ বহুপদী টপিকটা আসলে অনেক বড় একটা টপিক। আচ্ছা এখন আমাকে একটু বলো যে তোমাদের এই যে একটু আগে যে আমরা অভেদ ব্যাপারটা পড়লাম, এই ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো কিনা? একটা পোল দিচ্ছে, পোলের মাধ্যমে আমাকে জানাও তোমরা অভেদ ব্যাপারটা বুঝতে পেরেছো কিনা, অভেদ আর সমীকরণের মধ্যে তফাৎটা বুঝতে পেরেছো কিনা? ওকে, আচ্ছা তাহলে এখন তোমাকে একটু বুঝাই। মনে করো এবার ভগ্নাংশের উপরে একটা বহুপদী থাকবে, নিচে একটা বহুপদী থাকবে। কিরকম? মনে করো একটা ভগ্নাংশ দিলাম, এই যে একটা উপরে মনে করো একটা বহুপদী আছে এরকম ভাবে এক্স, নিচে আছে মনে করো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস মনে করো 6। এটা একটা বহুপদী, এটা একটা বহুপদী, এবং দুজনের ভাগ আকারে আছে। এবং আমরা এই বহুপদীটাকে বলবো হচ্ছে লব, একদম নরমাল ভগ্নাংশের মতো। এই পুরোটাকে বলবো হচ্ছে হর। ভালো করে বুঝো। এখন আংশিক ভগ্নাংশ করার আগে, আমাদের প্রথমতই বুঝতে হবে যে আমার যে ভগ্নাংশটা রয়েছে এই ভগ্নাংশটা কি প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত ভগ্নাংশ। আচ্ছা এখন আংশিক ভগ্নাংশ মানে কি? আংশিক ভগ্নাংশ হচ্ছে কোন একটা ভগ্নাংশকে, আংশিক মানে ব্যাপারটা বুঝো, আংশিক ভগ্নাংশ নামের মধ্যে কিন্তু এটা পরিচয় লুকায় আছে। আংশিক মানে কি? অংশ, অংশ না, কোনো কিছু পূর্ণ না, অংশ। মনে করো কোন একটা ভগ্নাংশকে, মনে করো একটা ভগ্নাংশ আছে, এখানে কোন একটা ভগ্নাংশ আছে, সে মনে করো এটা ভগ্নাংশ। এই ভগ্নাংশকে আমি বেশ কয়টা ভগ্নাংশের যোগফল আকারে প্রকাশ করলাম। তাহলে দেখো তো, এই ফুল ভগ্নাংশ ছিল, এটা ফুল ভগ্নাংশ ছিল, আর এটা কি হয়ে গেছে? পার্ট পার্ট হয়ে গেছে। এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট হয়ে গেছে, এটা একটা পার্ট হয়ে গেছে। আমি বলতেছি এই তিনটা পার্টকে যদি আমি যোগ করি, যোগ করলে আমি এটা পাবো। তার মানে আমার যে মূল ভগ্নাংশ ছিল, বড় যে ভগ্নাংশটা ছিল, এই বড় ভগ্নাংশটা আমি থাম করে ভেঙে দিছি, ভেঙে বেশ কয়টা পার্ট করছি, ওই কয়টা পার্টকে আমি জোড়া লাগিয়ে দিচ্ছি, যোগ করে দিছে। বুঝছো ব্যাপারটা? এইটা হচ্ছে তোমার আংশিক ভগ্নাংশ। মানে কিরকম? মনে করো তোমার একটা খেলার মাঠ ছিল, এই খেলার মাঠকে তুমি মনে করো 4 টুকরা করছো, এই যে 1 টুকরা, 2 টুকরা, 4 টুকরা, 1 2 3 4 টুকরা। এখন এই 4 টুকরাকে তুমি যে অ্যাড করে দাও, তাহলে কি তুমি সেই মূল খেলার মাঠটা পেয়ে যাবে না? আমি তোমাকে বলতেছি যে ভাই এই খেলার মাঠের এই অংশ, এই অংশ, এই অংশ আর এই অংশ, 4টা অংশকে তুমি যদি জোড়া লাগাই দাও, জোড়া লাগিয়ে দিলে তুমি হচ্ছে মূল যে মাঠটা, বড় যে মাঠটা, এটা তুমি ফেরত পাবা। কিন্তু আমি কিন্তু অলরেডি মাঠটাকে ভেঙে ফেলছি, অংশ অংশ করে ফেলছি, ভাগ করে ফেলছি। এই ব্যাপারটি হচ্ছে তোমার আংশিক ভগ্নাংশ। যেমন করে একটা বড় ভগ্নাংশ ছিল, যে একটা বড় ভগ্নাংশ ছিল, এই বড় ভগ্নাংশটা আমি বাড়ি মারছি, বাড়ি মেরে মনে করে হচ্ছে তোমার কয়টা ভাগে ভাগ করে ফেলছে। ওই কয়টা ভাগকে যোগ করলে তুমি আসলে সেই মূল ভগ্নাংশে ফেরত পাবা। এই যে আমি এটাকে ভাঙলাম, ভেঙে অংশ অংশ করে ফেললাম, এই ব্যাপারটাকে বলা হয় তোমার আংশিক ভগ্নাংশ। একটু পরে ম্যাথ করতে যাব, তখন ব্যাপারটাকে আরো বেশি ক্লিয়ার হবে। বাট আশা করি এতটুকু তুমি বুঝতেছো যে আংশিক ভগ্নাংশ মানে কি? ভগ্নাংশের অংশ বা ভাঙ্গা ভগ্নাংশ আর কি। ঠিক আছে ভাইয়ারা? তো চলো আমরা এবার হচ্ছে মূল পড়ায় ফিরে যাই। যে আমি একটু তোমাকে আংশিক ভগ্নাংশ করার আগে আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা তোমার হচ্ছে প্রকৃত ভগ্নাংশ কি আর অপ্রকৃত ভগ্নাংশ কি।
আমাকে জাস্ট তোমরা একটু বলো তো, এই যে লব এখানে আছে, এই লবের যে বহুপদীটা যে এক্স, এক্স এর পাওয়ার কত? সবাই একটু অ্যান্সার দাও, এক্স এর পাওয়ার কত? সবাই একটু আমার সাথে অ্যান্সার দিও, মানে আমাকে একটু কমেন্টে হেল্প করো, নাহলে তুমি বুঝতে পারবো না যে তোমরা ব্যাপারটা গুলো কি বুঝতে পারতেছো কি পারতেছো না। তো আমি যা যা জিজ্ঞেস করবো সবাই তত করে হচ্ছে অ্যান্সার দিয়ে দিও। আমি আবার যখন পড়তে মানে ম্যাথ যখন পড়তে যাবো তখন কিছু কথা বললো না, তখন বুঝছো, বাট এখন তো আমি বুঝাচ্ছি, এই ব্যাপারটা যে বুঝাচ্ছি, এখানে তোমার জাস্ট আমার সাথে তোমার একটু কথা বলতে হবে, তাহলে ভালো বুঝতে পারবা। যখন আমি ম্যাথে চলে যাবো, ম্যাথ বুঝাবো, তখন আর কেউ কথা বললো না, খালি ম্যাথ বুঝো। এখন যখন বেসিক পড়াচ্ছি, বেসিক আমি তোমাকে অনেক কিছু জিজ্ঞেস করবো, তোমরা বুঝতেছো কিনা, যেন আমি বুঝতে পারি যে তোমরা বুঝতেছো কিনা আসলে। আমাকে একটু বলো তো, এই লবের যে এক্স, লবের যে বহুপদী, এই পাওয়ার কত? এই যে লামিয়া ভেরি গুড, রাহিমা ভেরি গুড, নুসাইবা ভেরি গুড, ভাইয়া এটার পাওয়ার হচ্ছে 1, তাহলে বুঝতেছো, গুড, এটার পাওয়ার 1। আর হরে যে বহুপদী আছে, এই বহুপদী সর্বোচ্চ পাওয়ার কত? 2 না? তার মানে আমি দেখতে পাচ্ছি যে লবের পাওয়ার 1 আর হরের পাওয়ার 2। যদি এমন হয় যে লবের পাওয়ার ছোট, হরের পাওয়ার বড়, যে লবের পাওয়ার লেস দেন হরের পাওয়ার, মানে কি লব ছোট হর বড়, এই ধরনের ভগ্নাংশগুলোকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। এই ধরনকে আমরা কি বলবো? প্রকৃত ভগ্নাংশ। এক্সাম্পল দিই, আরো কিছু এক্সাম্পল দিই। মনে করে এমন আছে যে x to the power 3 divided by মনে করে x to the power 5 plus 4x to the power 4 plus 3x square plus মনে করো 5। এটা কি প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত ভগ্নাংশ? উপরটা 3 ভচকাই গেছে, দাঁড়ো, এই যে 3, এটা কি ভাই প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত ভগ্নাংশ? অ্যান্সার হচ্ছে এটাও প্রকৃত ভগ্নাংশ। কেন ভাইয়া? কারণ এটার পাওয়ার কত? 3, এটার পাওয়ার কত? 5, তার মানে 3 লেস দেন 5, মানে কি লবের পাওয়ার ছোট হরের পাওয়ার বড়। যদি এমন হয়, এই যে হর না, এটা হর 5, লব কত? লব হচ্ছে 3, তাহলে কে বড় কে ছোট? হর বড় লব ছোট, তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এই দেখো, লিখে রাখো, জাস্ট এতটুকু লিখো, লবের পাওয়ার ছোট আর হরের পাওয়ার যদি বড় হয়, তখন ওই ধরনের ভগ্নাংশকে বলবো আমরা প্রকৃত ভগ্নাংশ। সুন্দর করে লিখে রাখো। তাহলে ভাই অপ্রকৃত ভগ্নাংশ কি? অপ্রকৃত হচ্ছে প্রকৃতির বিপরীত, যেটা প্রকৃত তার উল্টাটাই হচ্ছে তোমার অপ্রকৃত। তাহলে অপ্রকৃত কত হবে? অপ্রকৃত কত হবে বলো? অপ্রকৃত হবে হচ্ছে যদি এমন হয় যে লবের পাওয়ার বড় হরের পাওয়ার ছোট, তখন আমরা এটাকে বলবো অপ্রকৃত ভগ্নাংশ। ভাই একটা এক্সাম্পল, এই যে এক্সাম্পল মনে করে এমন, x টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই মনে করো x স্কয়ার প্লাস 3x প্লাস মনে করো 5। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি তোমার হচ্ছে লব হচ্ছে 5, লবের পাওয়ার 5, আর হরের পাওয়ার কত? হরের পাওয়ার হচ্ছে তোমার 2। কে বড় কে ছোট? লবের পাওয়ার বড় হরের পাওয়ার ছোট, এই জন্য এটাকে আমরা বলতেছি অপ্রকৃত ভগ্নাংশ। এটা একটা বলতে পারো তুমি এখন একটা এমসিকিউ শেষ করে ফেলছো, এটা আমাদের এমসিকিউ তে প্রচুর আসে। তোমরা একটা এমসিকিউর ম্যাথ পড়ে ফেলছো, যে এমসিকিউটা আমাদের পরীক্ষায় অনেক আসে, প্রচুর আসে, আশা করি পারবে এখন থেকে। ওকে ভাইয়ারা, তোমাকে একটা একটা ভগ্নাংশ দিয়ে জিজ্ঞেস করবে যে নিচের এটা এটা কি ধরনের ভগ্নাংশ, অথবা বলবে যে নিচে প্রকৃত ভগ্নাংশ কোনটা। তোমাকে অনেকগুলো অপশন দেওয়া থাকবে, বলবে নিচে প্রকৃত ভগ্নাংশ কোনটা। বুঝছো? আচ্ছা, এখন তোমাদের মাথায় একটা কোশ্চেন আসতে পারে না যে ভাইয়া সবই তো বুঝলাম, যে লব ছোট হইছে হর বড় হইছে মানে প্রকৃত ভগ্নাংশ,
আবার ভাইয়া লব বড় কিন্তু হর ছোট, তখন আবার অপ্রকৃত ভগ্নাংশ। যদি এমন হয় যে লব আর হর দুইটাই সমান, এমন হইতেই পারে না যে লব ও যা হরের পাওয়ারও তা। মনে করে এমন আছে যে এমন আছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এমন থাকতেই পারে, রাইট? আমি দেখতে পাচ্ছি এখানে লবের পাওয়ারও 2, যে লব 2, হরের পাওয়ারও 2, হরও 2। তার মানে কি লব আর হর সমান, লব আর হরের পাওয়ার সমান, ইকুয়াল। ভাইয়া যদি লবের পাওয়ার আর হরের পাওয়ার সমানও হয়ে যায়, তখন আমরা বলবো এটাকে অপ্রকৃত ভগ্নাংশ। স্টিল এটা অপ্রকৃত ভগ্নাংশ। সবাই বলো তো, প্রকৃত আর অপ্রকৃত ভগ্নাংশ এই দুইটা পার্ট তোমরা বুঝতে পেরেছো কারা কারা ভালো করে? আমি একটা পোল দিচ্ছি, পোলের মাধ্যমে জানাও যে তোমরা বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, আমরা বাচ্চাকালে একটা পড়া পড়ছিলাম, মনে মনে যে মানে নবী আর রসুল নিয়ে একটা জিনিস আমাদের মনে রাখার জন্য, যে বলা হতো না যে সকল রসুলই হচ্ছে নবী এবং বাট কিন্তু সকল নবী রসুল নন। আমরা একটা লাইন পড়েছিলাম না এরকম, শেখার জন্য, বোঝার জন্য, যে সকল রসুলই হচ্ছে নবী, রাসুল যারা ছিলেন তারা সবাই আসলে নবী ছিলেন, কিন্তু সকল নবী আসলে রাসুল ছিলেন না। আমরা এই পার্টটা পড়েছিলাম না, যাদের উপর আসমানি কিতাব নাজিল হয়েছিল, সব নবীর উপর কিন্তু আসমানি কিতাব নাজিল হয়নি, তাই তো? এটা কিন্তু আমরা জানি মোটামুটি। তো ঠিক একইভাবে আমরা এটাও একটু মনে রাখতে পারি এইভাবে, যে তোমার এই যে অভেদ আর সমীকরণ পড়েছিলাম না, যে সকল, একটু লিখে রাখো, সকল অভেদী সমীকরণ, সকল অভেদী সমীকরণ, হ্যাঁ ঠিক আছে, কিন্তু সকল সমীকরণ অভেদ নয়। এই লাইনটা বুঝে রাখো, একটু লিখে রাখলেই হবে। ওকে ভাইয়ারা? ওকে, আশা করি মোটামুটি বুঝতে পেরেছো। আচ্ছা, বলছো ভাইয়া লাস্টেরটা অপ্রকৃত কেন? শোনো, যদি লব ছোট হয় হর বড় হয় তখনই শুধুমাত্র প্রকৃত, তাছাড়া দুনিয়া তার যা যা আছে সবই হচ্ছে অপ্রকৃত। তাহলে অপ্রকৃত জন্য আর কি হইতে পারে? হইতে পারে লব বড় হর ছোট, মানে দুটো ইকুয়াল হতে পারে, এই দুইটার জন্যই অপ্রকৃত। খালি একটা জিনিস মনে রাখতে হবে, প্রকৃতর জন্য লব ছোট হবে হর বড় হইতে হবে, তাইলে প্রকৃত। আর যা যা আছে সব কি বলা হয় তোমার হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, এটা মনে রাখলেই হবে। ওকে, ইয়েস, সকল খারই খারক কিন্তু সকল খারক খার নয়। হ্যাঁ, এটাও আমরা পড়েছিলাম 9 10-এ, কিন্তু আমরা পড়েছিলাম। তারপর 10-এ পড়ো, 9-এ হয়তো পড়ছো। ওই তো পার্টটা সে হচ্ছে যে নবী রাসূল থেকে সবগুলোর উৎপত্তি হয়েছে আর কি। লিখে ফেলো এই পার্টটা।
এখন আমরা আংশিক ভগ্নাংশ করা শুরু করব, এবং আংশিক ভগ্নাংশ করার জন্য যে তোমাদের যা যা প্রয়োজন ছিল সবকিছু আমি তোমাদেরকে রেডি করে দিচ্ছি। যে যে বেসিক গুলো দরকার ছিল সবগুলো বেসিক সুন্দর করে রেডি করে দিচ্ছে। এখন মাথায় রাখো, আংশিক ভগ্নাংশের 5টা টাইপ আছে। কয়টা টাইপ? 5টা টাইপ। 5টা টাইপ যদি তুমি একদম সুন্দর করে তোমার মাথায় গেঁথে নিতে পারো, তাহলে দেখবো যে আংশিক ভগ্নাংশ হচ্ছে ডাল ভাত, মানে এটা কোনো ভাতই না, মানে সহজ আর কি। তুমি যেভাবে চিন্তা করো, যা খাইতে তোমার ভালো লাগে ওইটাই আর কি, কাচ্চি বিরিয়ানি টাইপের আর কি। ঠিক আছে? অনেকে আবার কাচ্চি বিরিয়ানি পছন্দ না, বাট আমার পছন্দ, এই কারণে বললাম। তোমার যেটা খাইতে পছন্দ আংশিক ভগ্নাংশ হচ্ছে ওইটাই। আচ্ছা, ওকে। তো আমরা এবার হচ্ছে 5টা টাইপের প্রথম টাইপটা দেখব। প্রথম টাইপটা কি? এই যে নিয়ম 1, নিয়ম 1 মানে তোমার হচ্ছে টাইপ 1, মানে 5টা নিয়ম আছে আর কি। 5টা নিয়মের এটা 1 নাম্বার নিয়ম। 5টা নিয়ম আছে বা 5টা টাইপ রয়েছে, 5টা টাইপের মধ্যে এটা হচ্ছে 1 নাম্বার টাইপ। এই টাইপগুলো মনে রাখতে হবে। এই টাইপগুলোর হচ্ছে একটা কমন ফরম্যাট রয়েছে। কমন ফরম্যাটটা যদি তুমি মনে রাখো, তাহলে আংশিক ভগ্নাংশ তোমার জন্য কিছুই না। চলো আমরা টাইপ 1টা কি এটা বুঝি। টাইপ 1 এর জন্য আমার ভগ্নাংশটা হবে প্রকৃত ভগ্নাংশ। টাইপ 1 এর জন্য আমার ভগ্নাংশকে কি হইতে হবে? প্রকৃত ভগ্নাংশ হইতে হবে। যেমন দেখো, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পলটা কি? এক্সাম্পলটা তোমার হচ্ছে এরকম, px প্লাস কিউ ডিভাইডেড বাই কত আছে? x প্লাস a, আর আছে কত? x প্লাস b। দেখো প্রকৃত কেন? কারণ চিন্তা করে দেখো, আমার লবের পাওয়ার কত? 1, এই যে 1। হরের পাওয়ার কত? হরের পাওয়ার কিন্তু 2, এই যে 1 আর 1 গুণ হয়ে কত হবে? 2 হবে না? বা তুমি যে চিন্তা করো যে উপরে মনে করো px প্লাস কিউ আছে, এটা পাওয়ার মনে করো 1, তাহলে তোমার নিচেরটার পাওয়ার কত? হরের পাওয়ার কত? যে x আর x গুণ হলে কত হবে? x স্কয়ার। পরে x আর b গুণ হলে হবে তোমার xb, b আর x গুণ হলে হবে xa, a আর b গুণ হলে হবে ab আর কি। এটাকে কমন নিয়ে তোমার এইভাবে সাজানো হয়েছে। তার মানে বুঝতেছো, মূল কথা হচ্ছে যে তোমার হরের পাওয়ার হচ্ছে 2, লবের পাওয়ার 1, হরের পাওয়ার হচ্ছে তোমার 2। তার মানে আমরা যেটা বুঝতেছি যে এখানে আমার লবের পাওয়ার ছোট, হরের পাওয়ার বড়। লবের পাওয়ার ছোট আর হরের পাওয়ার বড় হইলে এটাকে আমরা কি বলি? প্রকৃত ভগ্নাংশ বলি। রাইট? তাহলে প্রথমত তাহলে ভাই টাইপ 1 এর ভগ্নাংশের প্রকৃত হইতে হবে, এটা আমরা বুঝে গেলাম। যে প্রকৃত কিভাবে হবে আমরা কিভাবে বুঝবো? প্রথমে একটা ভগ্নাংশ দেখবো। শোনো, নিয়ম কি? নিয়ম হচ্ছে প্রথমত একটা ভগ্নাংশ থাকবে দেওয়া, এই ভগ্নাংশটাকে আমাদের অবজার্ভ করতে হবে। এই ভগ্নাংশটাকে আমাদের অবজার্ভ করতে হবে। অবজার্ভ করে দেখতে হবে এটা কি কত নম্বর নিয়মে পড়ে, এই 1 থেকে 5 এর মধ্যে কোন নিয়মে পড়ে। ওই নিয়ম অনুযায়ী যা করা লাগবে তাই করবো। এখন ওই নিয়মটা কোন নিয়মে পড়ে এটা বুঝার জন্য আমাদের দেখতে হবে যে ভগ্নাংশ কি প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত ভগ্নাংশ। আমরা তাহলে বুঝতে পারবো না প্রকৃত নাকি অপ্রকৃত, দেখি বুঝতে পারবো না প্রকৃত নাকি অপ্রকৃত। প্রকৃত অপ্রকৃত কেমনে বুঝবো? হর আর লবের যে পাওয়ার, এটা ছোট না বড় এই ব্যাপারটা আমাদের বুঝতে হবে, তাহলে বুঝবো যে প্রকৃত নাকি অপ্রকৃত। এই যে এটা এটা একটা হইতে হবে। হ্যাঁ, ভগ্নাংশের প্রকৃত হইতে হবে, বুঝলাম প্রকৃত হয়েছে। পরে হরে চলকের মাত্রা 1 হবে, বা আমরা এইভাবে বলতে পারি যে হরে চলকের মাত্রা 1 হবে উৎপাদকে বিশ্লেষণ করার পরে। যেমন মনে করো আমার এই যে হর আছে, যেটা এই হরকে উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা এটা পাচ্ছি না, যে x প্লাস a ইন্টু এক্স প্লাস বি, এক্স প্লাস a ইন্টু এক্স প্লাস বি। তুমি দেখতে পাচ্ছ এখানে x এর পাওয়ারও 1, মানে এখানে উৎপাদক বিশ্লেষণ করার পরে আমি x এর পাওয়ারও পাচ্ছি 1, এই যে এখানকার পাওয়ারও 1, এটার পাওয়ারও 1। তাহলে হরে চলকের মাত্রা 1 হবে প্রতিটা উৎপাদকের। লিখে রাখো, হরে চলকের মাত্রা 1 হবে প্রতিটা উৎপাদকের, প্রতিটি উৎপাদকের। দেখো এটা একটা উৎপাদক না? এটা একটা উৎপাদক না?
তাহলে উৎপাদকের প্রতিটার পাওয়ার হবে 1, ঠিক আছে? আচ্ছা ওকে ভাই, আংশিক ভগ্নাংশের এমসিকিউ কিভাবে করবো তা যদি একটু দেখাতেন। আগে তো আংশিক ভগ্নাংশ বুঝতে হবে, আংশিক ভগ্নাংশ কিভাবে করতে হয় এটা তো বুঝতে হবে, তারপর না এমসিকিউ তে যাবো। আর যদি তোমার মনে হয় যে ভাই শুধু এমসিকিউ আমার দেখা দরকার, আমার অলরেডি কিন্তু এমসিকিউ ক্লাস আছে, এমসিকিউ ক্লাসগুলো দেখে আসো, ওইখানে তুমি আংশিক ভগ্নাংশের এমসিকিউ কিভাবে সলভ করতে হয় এটা পেয়ে যাবে। বাট আজকের ক্লাসটা আসলে আংশিক ভগ্নাংশের বেসিক নিয়ে, এমসিকিউ দিয়ে না। পরে দেখাবো না যদি সময় থাকে লাস্টের দিকে। এটা একটা হইতে হবে যে হ্যাঁ হরের এই যে উৎপাদকের x এর পাওয়ার 1, এই যে 1, তারপর হরে কোনো পদের পুনরাবৃত্তি হবে না। পুনরাবৃত্তি মানে কি? পুনরাবৃত্তি মানে হচ্ছে কোনো একটা জিনিস আরেকবার আসা, কোনো একটা জিনিসের রিপিট হওয়া, কোনো একটা জিনিসকে আমি আরেকবার লিখতে পারবো না আর কি, এমন হবে না। মনে করো এমন আছে যে এখানে কি আছে দেখো, x প্লাস a ইন্টু x প্লাস b আছে না, x প্লাস a হচ্ছে একটা জিনিস, x প্লাস b হচ্ছে আরেকটা জিনিস, দুইটা কি রিপিট পুনরাবৃত্তি হয়েছে? হয় নাই। এটাই থাকবে আর কি, এটা হইতে পারবে না। মনে করো এমন পুনরাবৃত্তি মানে কি ভাই? পুনরাবৃত্তি মানে হচ্ছে এরকম, মনে করো x প্লাস a ইন্টু x প্লাস a এমন আছে, এই ব্যাপারটাকে বলা হয় তোমার পুনরাবৃত্তি। মানে x প্লাস a ছিল, আবার মনে করো x প্লাস a লিখছে, মানে একই জিনিস আমার আরেকবার আসছে, এই ব্যাপারটাকে বলা হয় তোমার হচ্ছে ভাইয়া পুনরাবৃত্তি। এই পুনরাবৃত্তি হইতে পারবে না। যদি এই তিনটা কন্ডিশন ফুলফিল হয় তখন আমরা বলতে পারবো এই আংশিক ভগ্নাংশটা টাইপ 1 এর আছে। এখন টাইপ 1 এর আংশিক ভগ্নাংশ যদি হয় তাহলে আমরা এটা কিভাবে লিখবো ভালো করে চিন্তা করো। এই যে ভালো করে দেখো কি আছে, দেখো এই যে px প্লাস q নিচে আছে ডিভাইডেড বাই x প্লাস a ইন্টু x প্লাস b। ভালো করে দেখো ভাই, এটা কি প্রকৃত নাকি অপ্রকৃত? প্রথমটা স্যাটিসফাই করতেছে, এটা প্রকৃত, কারণ লবের পাওয়ার 1 হরের পাওয়ার 2, তার মানে লবের পাওয়ার থেকে হরের পাওয়ার বেশি। তারপর হরে চলকের মাত্রা 1, দেখো এই যে চলকের পাওয়ার 1, এই পাওয়ারও 1, এটাও স্যাটিসফাই করতেছে। পরবর্তীতে হরে কোনো পদের পুনরাবৃত্তি হবে না, এই দেখো হরে কোনো পদের পুনরাবৃত্তি নাই, এটা x প্লাস a, এটা x প্লাস b, তার মানে পুনরাবৃত্তি হয় নাই। এটাকে এখন আংশিক ভগ্নাংশ কিভাবে লিখবা? আংশিক ভগ্নাংশ লেখার জন্য তুমি এখানে 3টা দাগ দিবা, অভেদ চিহ্ন দিবা। এই অভেদ চিহ্নটা এই কারণে আমরা পড়ছিলাম, এখানে অভেদ চিহ্ন দিবা। কারণ কি? তুমি x এর যে কোনো মানের জন্য তোমার বাম পক্ষ ডান পক্ষ সমান হবে, যে কোনো মানের জন্য। একটু আগে তো দেখছিলাম অভেদার সমীকরণের মধ্যে তো এটাই তফাৎ। তারপর কি করবা? হরে যতগুলো উৎপাদক আছে, কয়টা উৎপাদক আছে এখানে? x প্লাস a একটা উৎপাদক, x প্লাস b একটা উৎপাদক না? যতগুলো উৎপাদক আছে ঠিক ততগুলো দাগ দিবা, দাগ দিবা, দাগ দিয়ে মাঝখানে একটা প্লাস দিবা। তারপর কি করবা? প্রথম দাগের নিচে একটা উৎপাদক লিখবা, সেটা হচ্ছে তোমার x প্লাস a। দ্বিতীয় দাগের নিচে দ্বিতীয় উৎপাদকটাকে লিখবা, সেটা হচ্ছে তোমার x প্লাস b। দুইটা উৎপাদক কি? x প্লাস a একটা উৎপাদক, x প্লাস b তোমার একটা উৎপাদক। দুইটা উৎপাদক দুইটা দাগের নিচে লিখবা। তারপর কি করবা? প্রথম দাগের উপরে a দিবা, দ্বিতীয় দাগের উপরে b দিবা। ভাই ab কি? ab হচ্ছে তোমার কনস্ট্যান্ট, যে কোনো একটা কনস্ট্যান্ট, এই ab এর মানটা আমরা বের করব। এটাই হচ্ছে ভাই আংশিক ভগ্নাংশ। এই দেখো তোমার আংশিক ভগ্নাংশ রেডি। এটা একটা আংশিক ভগ্নাংশ, এটা একটা আংশিক ভগ্নাংশ। এই ভগ্নাংশকে তুমি দুইটা আংশিক ভগ্নাংশের যোগফল আকারে লিখছো, এই দুজনকে তুমি যোগ করে দাও তাহলে তুমি এটা পাবা। এখন এখানে মূল যে ব্যাপারটা, আমাদের আংশিক ভগ্নাংশ কিন্তু হয়ে গেছে, এখন লাগবে কি? এখন লাগবে তোমার a এর মান বের করা আর b এর মান বের করা। ঠিক আছে? রাফসান বলতেছো ম্যাথ করান ভাইয়া। ইয়েস, ম্যাথ তো করাবো, বেসিক না বুঝলে ম্যাথ কেমনে করবা? আই থিঙ্ক রাফসান এই বেসিক গুলো মনে হয় জানো, তাই না? বাট এখানে তো অনেকেই বেসিক গুলো জানো না। ম্যাথ বুক থেকে ম্যাথ করাবেন? হ্যাঁ, ম্যাথ তো করাবোই, এই যে, বাট বেসিক না জানে তোমার ম্যাথ লাভ আছে? একটু পরে ম্যাথ করবো। তোমার তো ম্যাথ করার আগে তো বেসিক জানতে হবে। আমাকে আমার মতো ক্লাস নিতে দাও প্লিজ। তোমরা এই ব্যাপারগুলো বললো না ভাই এটা করান ওইটা করান, আমি যা করাচ্ছি জাস্ট দেখো। সবাই বলো এতটুকু বুঝতে পারছো কিনা? ওকে, সবাই বলো এই পার্টটা বুঝতে পেরেছো কিনা? আচ্ছা, পরীক্ষায় কমন আসবে তো এইগুলা? আচ্ছা ভাইয়া, এটা একটা ডেমো ক্লাস হচ্ছে। ডেমো ক্লাসে আসলে আমরা বেসিক থেকে পড়াই, এমন করে পড়াই যেমন মনে করো এই ক্লাসটা আগে কেউ কখনো করেনি, এই টপিক নিয়ে আগে কারোর কোনো ধারণা ছিল না, তারাও যেন ক্লাসটা বুঝতে পারো, কারণ আমাদের ক্লাসে এমন স্টুডেন্টই বেশি আসে। আই থিঙ্ক তোমরা এখানে অনেকে আছো যারা বেসিক গুলো হয়তো বা জানো, ম্যাথ পড়তে পারো না, বা আজকে ক্লাসে তোমাকে পরীক্ষায় কি কি আসবে, পরীক্ষায় যা আসবে তাই কিন্তু করাচ্ছে না। মানে ব্যাপারটা এরকম যে এগুলো পরীক্ষা আসে, অবশ্যই এগুলো পরীক্ষা আসে, কিন্তু
আজকের ক্লাসটার মোটিভ ভিন্ন। আমরা পেড ক্লাসে কিন্তু ব্যাপারগুলো আরো ভালো করে পড়াই, আরো ম্যাথ করাই, আরো অনেক কিছু করাই। একটা ক্লাসে এত কিছু করা সম্ভব না। তোমাদের একটু বুঝতে হবে যে এই ক্লাসটা হচ্ছে তাদের জন্য যারা একটা ডেমো ক্লাস দেখতে চায় আমাদের ক্লাসগুলো কেমন হয়। এখন আমাদের ক্লাসগুলো তো আমরা শুধু ম্যাথ করাই না, আমরা তো শুধু তোমাকে বইয়ের ম্যাথ করাই দিই না। বইয়ের ম্যাথ অবশ্যই করাই, কিন্তু আগে তো বেসিক পড়াই। প্রথমত তোমাকে বেসিক পড়াইতে হবে। তোমাদের একটা প্রবলেম হয়ে গেছে এমন যে জাস্ট ম্যাথ করতে চাও, বেসিক করতে চাও না। বাট তুমি যদি বেসিক বুঝো, তুমি বইয়ের ম্যাথ ছাড়াও বইয়ের বাইরের আরো 100টা ম্যাথ করতে পারবা। বাট তুমি যদি শুধু ম্যাথ করো বেসিক না বুঝে, তখন তুমি শুধু 1-2টা ম্যাথই করতে পারবা পরীক্ষার হলে। ওটার বাইরে কোনো একটা ম্যাথ যদি আসে তাহলে আচ্ছা ঠিক আছে, আমরা শেষ করি। এখন দেখো ভাইয়া, এই টাইপের তোমাকে আরো কয়টা এক্সাম্পল দেওয়া আছে, এই এক্সাম্পল গুলো আমরা একটু করি। কি দেওয়া আছে দেখো, 5x - 7 ডিভাইডেড বাই x - 1 ইন্টু x - 2। এটা হচ্ছে ভাইয়া মূল ভগ্নাংশ। তাহলে এই মূল ভগ্নাংশকে আমাদের আংশিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমরা কি করব, শুরুতেই 3টা দাগ দিব। এখন আমাদের অবজার্ভ করতে হবে এটা কি টাইপ 1 এর মধ্যে পড়ে কিনা। আমরা তো মাত্র টাইপ 1ই পড়লাম, তাহলে টাইপ 1 এর মধ্যেই তো পড়বে, তাই না? এর বাইরে তো যাবে না। তাহলে দেখো তো ভাইয়া, এটা কি প্রকৃত ভগ্নাংশ? অ্যান্সার হচ্ছে ইয়েস। লবের পাওয়ার 1, হরের পাওয়ার দেখতেছো যে x ইন্টু x মানে x স্কয়ার মানে 2, যে পাওয়ার 1 1 2। তাহলে এটা একটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমাদের যে টাইপ 1 এর যে প্রথম এটা কন্ডিশন, এটা ফুলফিল হইছে। এটা ফুলফিল হইছে যে ভগ্নাংশটা প্রকৃত ভগ্নাংশ। তারপর হরে চলকের মাত্রা 1। দেখো তো উৎপাদকের সবগুলোর চলকের পাওয়ার কি 1 না? x এর পাওয়ার 1 না? এই যে 1। তার মানে আমাদের 2 নাম্বার যে কন্ডিশন ছিল এটাও ফুলফিল হইছে। 3 নম্বরে বলছিল হরে কোনো পদের পুনরাবৃত্তি হবে না। দেখো তো পুনরাবৃত্তি হয়েছে x - 2, x - 2, x - 1। x - 1 একটা ভিন্ন জিনিস, x - 2 একটা ভিন্ন জিনিস। তাহলে কোনো রকম পুনরাবৃত্তি হয়নি। এই ধরনের যদি থাকে তখন আমরা বলবো এটাকে টাইপ 1 এ আছে। আর টাইপ 1 এর জন্য আমাদের পুরো ফরম্যাটটা কেমন হবে, আমরা হরে যতগুলো উৎপাদক আছে ঠিক ততগুলো দাগ দিব। এখানে কয়টা উৎপাদক আছে? 2টা, একটা x - 1 একটা x - 2। তাহলে তোমার 2টা দাগ হবে। এই যে একটা দাগ দিলাম, আরেকটা দাগ দিলাম, মাঝখানে দিলাম প্লাস, যে 2টা উৎপাদককে আমি যোগ করতেছে। তারপর কি করব, নিচে লিখবো তোমার হচ্ছে x - 1 আর ওটাতে লিখবো তোমার হচ্ছে x - 2। 2টা দাগের নিচে 2টা উৎপাদক লিখে দিলাম। তারপর জাস্ট প্রথম উৎপাদকের উপর লিখবো a, দ্বিতীয় উৎপাদকের উপর লিখবো b। এটাই তোমার আংশিক ভগ্নাংশ। এখন জাস্ট আমাদের ক্যালকুলেশন করে a এর মান আর b এর মান বের করতে হবে। এখন টাইপ 1 যদি তোমার থাকে তুমি কি পারবা না? বুঝতেছে? ওকে, সেম ভাবে আরেকটা করে এখন আমরা ম্যাথে চলে যাব। দেখো এমন আছে, মনে করো এইরকম আছে x + 5 ডিভাইডেড বাই, নিচে আছে x - 1, তারপর আছে তোমার x - 2, তারপর আছে তোমার হচ্ছে x - 3। তোমাদের প্রথমত এই ভগ্নাংশটাকে অবজার্ভ করতে হবে। অবজার্ভ করে তোমার দেখতে হবে এটা কি প্রকৃত নাকি অপ্রকৃত। সবার প্রথম এটা দেখতে হবে এটা কি প্রকৃত ভগ্নাংশ নাকি এটা অপ্রকৃত ভগ্নাংশ। দেখো তো ভাইয়া, লবের পাওয়ার কত? 1, হরের পাওয়ার কত? এই যে 1 1 1। তাহলে 3টা x গুণ করলে কত হয়ে যাবে? পাওয়ার 3 হয়ে যাবে। তার মানে আমরা বুঝতেছি লবের পাওয়ার 1, হরের পাওয়ার হচ্ছে 3। এই যে 1 আর এটা 3, তাহলে লব ছোট হর বড়। তার মানে আমরা কি বলবো? প্রকৃত ভগ্নাংশ। রাইট, প্রকৃত ভগ্নাংশ বলবো। এখন প্রকৃত ভগ্নাংশের রাইট, প্রকৃত ভগ্নাংশ হওয়ার পর আমরা কি করব, দেখব যে উৎপাদকগুলোর হরের উৎপাদকগুলোর x এর পাওয়ার 1 কিনা। দেখো এখানে x এর পাওয়ার 1, এখানে x এর পাওয়ার 1, এখানে x এর পাওয়ার 1। তারপর আমাদের যে 2 নাম্বার কন্ডিশন এটাও স্যাটিসফাই হয়েছে। হরে কোনো পদে পুনরাবৃত্তি হবে না, 3 নাম্বার কন্ডিশন ছিল, এটাও স্যাটিসফাই হচ্ছে। এখানে x - 1 আছে, এখানে x - 2 আছে, এখানে x - 3 আছে। তিনটা ভিন্ন ভিন্ন উৎপাদক। এটাকে কেমনে সমাধান করতে হবে? 3টা দাগ দিব, অভেদ সিম্বল দিব। কি বলছিলাম, হরে যতগুলো উৎপাদক আছে ঠিক ততগুলো দাগ দিব। এখানে কয়টা উৎপাদক আছে? 3টা, 3টা দাগ হবে, 1টা 2টা 3টা। দাগগুলোর মাঝখানে প্লাস চিহ্ন দিব। প্রথম দাগের নিচে প্রথম উৎপাদকটাকে লিখবো x - 1, দ্বিতীয় দাগের নিচে দ্বিতীয় উৎপাদককে লিখবো, সেটা হচ্ছে x - 2। তৃতীয় দাগের নিচে তৃতীয় উৎপাদকটাকে লিখবো, সেটা হচ্ছে x - 3। তারপর কি বলছিলাম, প্রথম দাগের উপরে লিখবো a, দ্বিতীয় দাগের উপরে লিখবো b, তৃতীয় দাগের উপরে লিখবো c, a b c। এটাই ভাইয়া এটার আংশিক ভগ্নাংশ। এখন আমাদের জাস্ট টার্গেট হবে a b আর c এর মান বের করা। ওকে, সেম ওয়েতে তুমি এখন এটাও করতে পারবা। জাস্ট একটু অল্প করে দেখাই দিই।
কত? এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, নিচে আছে তোমার হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 3। খেয়াল করে দেখো, এটাও প্রকৃত ভগ্নাংশ। এক্স এক্স এক্স, তিনটা এক্স গুণ করলে কত হয়? এক্স টু দি পাওয়ার 3, উপরে আছে পাওয়ার 2, উপরে 2 নিচে 3, মানে লব ছোট হর বড়, এটাকে বলবো আমার প্রকৃত ভগ্নাংশ। উৎপাদকগুলোর প্রত্যেকটার এক্স এর পাওয়ার 1, এই দেখো ভাই এখানে 1, এখানে 1, এখানে 1, সবগুলোর পাওয়ার কিন্তু 1 করে আছে, এবং কোনো পদে পুনরাবৃত্তি হয়নি। দেখো এক্স আছে, এখানে এক্স মাইনাস 2 আছে, এখানে এক্স প্লাস 3 আছে, কোনো পদে পুনরাবৃত্তি হয়নি। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে? এরকম যদি থাকে তখন আমরা তিনটা দাগ দিব, এরকম মানে অভেদটা দিব, যে অভেদ চিহ্ন দিব। এই অভেদকে আমরা শুরুতে দেখাইছি, এই দেখো প্রথমে আমরা অভেদ পড়াইছিলাম, অভেদ ব্যাপারটা শিখাইছি। তোমরা যারা যারা অভেদটা শুরু নাই অবশ্যই শুরুর ক্লাসটা রেকর্ড দেখে নিও, বাট আমরা অভেদ নিয়ে আসলে ধারণা করে নিছে। আচ্ছা, তারপর কি বলছিলাম? যে যতগুলো উৎপাদক হবে ততগুলো দাগ দিব। এখানে এক্স একটা উৎপাদক, এক্স মানে কি? শুধু এক্স মানে কি? শুধু এক্স মানে তোমার হচ্ছে এক্স মাইনাস 0, এই যে এক্স মাইনাস 0, এক্স মাইনাস 2, এক্স প্লাস 3। তাহলে তিনটা দাগ দিব, একটা দুইটা তিনটা, প্রত্যেকটা দাগের প্লাস মাঝখানে প্লাস দিব। এখানে কত আছে? এক্স আছে, প্রথম উৎপাদককে লিখবো, পরে দ্বিতীয় উৎপাদককে লিখবো এক্স মাইনাস 2, পরে তৃতীয় উৎপাদককে লিখবো এক্স প্লাস 3, উপরে দিব এ, তারপর দিব বি, তারপর দিব সি। এটাই তোমার আংশিক ভগ্নাংশ। এখন জাস্ট আমাদের এ বি আর সি এর মানটা বের করতে হবে। সবাই বলো এই এই পার্টটা বুঝতে পারছো কিনা, এই স্ট্রাকচারটা বুঝতে পারছো কিনা? সবাই তো আমাকে বলো যে এই স্ট্রাকচারটা বুঝতে পারছো কিনা। এখন আমরা ম্যাথ করব। সবাই একটু জানাও যে তোমরা এটা বুঝতে পেরেছো কিনা। তমালের মাথা খারাপ হয়ে যাচ্ছে কেন ভাইয়া? মাথা খারাপ হচ্ছে কেন? আমার একটু টেনশন হচ্ছে, তোমাদের বড় ভাইদের পরীক্ষা। আমি ওদের জন্য কিছু সুন্দর সুন্দর নোট বানাইছি, তোমাদের একটু দেখাই, তোমাদেরও ভালো লাগবে। দাঁড়াও, দেখো সেটার ফাংশনের একটা সুন্দর নোট এখানে তোমরা দেখতে পাচ্ছ কিনা? জাস্ট এটা পড়লে তোমার সেটার ফাংশনের একটা রিভিশন হয়ে যাবে। এরকম তোমার 8টা চ্যাপ্টার আছে, 8টা চ্যাপ্টার 8টা নোট বানাইছি। মেবি ওদের খুবই উপকার আসবে, এবং তোমরা দেখে খুব মজা পাবো। আমি আপনাকে দেখাই, তোমাদের একটু ল্যাপটপ থেকে দেখাই। এই দুইজন কে বুঝো নাই? দুইজন কে বুঝো নাই? বলো বলো বলো, কি বুঝো নাই বলো? এই দেখো, তোমরা একটু আজকে দেখো এই নোটটা, এটা তোমাদের কাজে লাগবে। এই দেখো, আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ তোমার সেটার ফাংশনের নোট, তারপর বীজগাণিতিক রাশির নোট, যা যা আছে ইম্পর্টেন্ট ফর্মুলা সবকিছু এখানে দেওয়া আছে। ইন্টারেস্টিং রাইট? ভালো লাগছে আমার। ওকে, নোটটা বানায় আমার খুব ভালো লাগছে। নোটটা কখন বানিয়েছি জানো? তোমাদের ক্লাসে ঢোকার একটু আগে। আমি এখন পোস্টও করতে পারিনি, তোমাদের ক্লাসটা শেষ করে আমি ইনশাআল্লাহ এটা পোস্ট করব। ঠিক আছে, তোমরা দুজন মেবি কি বুঝতে পারো নাই। চলো আমরা তাহলে হচ্ছে নেক্সট ম্যাথে চলে যাই। ওকে, আচ্ছা
এবার চলো আমরা এই ম্যাথটাকে সলভ করি, একদম শুরু থেকে শেষ পর্যন্ত এটাকে সলভ করব। কি দেওয়া আছে দেখো ভাইয়া, ভগ্নাংশতে দেওয়া আছে এরকম 5x plus 4 divided by x into x plus 2। হ্যাঁ, প্রথমত আমরা দেখব যে একটা ভগ্নাংশ দেওয়া আছে, এই ভগ্নাংশটা কি প্রকৃত নাকি অপ্রকৃত ভগ্নাংশ কি প্রকৃত নাকি অপ্রকৃত ভগ্নাংশ। কথা হচ্ছে যে লবের পাওয়ার 1, হরের পাওয়ার কিন্তু 2, যে x আর x গুণ করলে হয়ে যাবে 2, তার মানে লবের পাওয়ার ছোট, হরের পাওয়ার বড়। দ্যাটস মিন এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। বুঝতে পেরেছি? ওকে, তারপরে দেখো পরের কন্ডিশন কি ছিল, যে হরের উৎপাদকের x এর পাওয়ার গুলো 1 হইতে হবে। দেখো এখানে x এর পাওয়ার 1, এখানেও x এর পাওয়ার 1, রাইট? এবং 3 নম্বর কন্ডিশনটা ছিল হরের কোন উৎপাদকের পুনরাবৃত্তি হতে পারবে না। দেখো এখানে x আছে, এখানে x plus 2 আছে, তার মানে কোনো পুনরাবৃত্তি নাই, কোনো পুনরাবৃত্তি হচ্ছে না। এই ধরনের যদি থাকে তখন আমরা কি বলেছিলাম, যে আমরা 3টা দাগ দিব, শুরুতে 3টা দাগ দিলাম, তারপরে হরে যতগুলো উৎপাদক আছে ততগুলো দাগ দিব, দাগ দিব আর কি, দাগ দাগ দাগ, এই যে দাগ দিব, হ্যাঁ দাগ দিব। সো এখানে কয়টা উৎপাদক আছে? হ্যাঁ হ্যাঁ, এখানে কয়টা উৎপাদক আছে ভাইয়া? x একটা উৎপাদক, x plus 2 আরেকটা উৎপাদক, 2টা উৎপাদক আছে, তো 2টা দাগ দিব। এই যে একটা দাগ দিলাম, আরেকটা দাগ দিলাম। তারপর কি বলেছিলাম, 2টা দাগের মাঝখানে একটা প্লাস দিব। প্রথম দাগের নিচে প্রথম উৎপাদকটাকে লিখবো, এই যে x কে লিখলাম। দ্বিতীয় দাগের নিচে দ্বিতীয় উৎপাদকটাকে লিখবো, কত লিখলাম? এই যে x plus 2 লিখলাম। এই তোমরা যারা শর্টকাট শিখতে চাইছিলা, এই ম্যাথের পরে তোমাকে আমি শর্টকাটে ম্যাথটা করে দেখাবো, থাকো। প্রতি ক্ষেত্রে লব ছোট হওয়ার বড়, না 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 না, প্রতি ক্ষেত্রে তো হইলে হইতোই। শোনো, এটা তো নিয়ম 1, নিয়ম 1 এর ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে তোমার লব ছোট হওয়ার বড়। নিয়ম 5 গিয়ে তোমার হচ্ছে এটা ব্যতিক্রম হবে। 5টা নিয়ম কিন্তু প্রথম দেখে যদি এরকম ঘাবড়ে বলো যে প্রতি ক্ষেত্রে তো হর ছোট লব বড়, এরকম না। তোমার লব তোমার বড় হইতে পারে, হরও ছোট হইতে পারে, বাট ওটা নিয়ম 5 গিয়ে আমরা শিখবো। নিয়ম 1, 2, 3, 4 প্রতিটার ক্ষেত্রেই হর বড় হবে, লব ছোট হবে, সরি উল্টা বললাম, লব ছোট হবে, হর বড় হবে এবং ভগ্নাংশটা প্রকৃত হবে। নিয়ম 5 গিয়ে আমার শুধুমাত্র অপ্রকৃত হবে, বুঝছো? নিয়ম 5 গিয়ে অনেক পরে আর কি ওটা। ওকে, বাট ধৈর্য ধরে দেখতে হবে, তো একটা দেখি যে বলে ফেলবা এমন তো না। উপরে হবে ভাই এ, পরেরটা হবে ভাই হচ্ছে বি। ভালো করে চিন্তা করো, এটাই তোমার আংশিক ভগ্নাংশ। এখন জাস্ট তোমার হচ্ছে এ আর বি এর মানটা বের করতে হবে, ঠিক আছে? এখন দেখো প্রতি ক্ষেত্রে, এখন তোমাকে যে নিয়মগুলো শিখাচ্ছি এটা প্রতিটা আংশিক ভগ্নাংশের জন্য সেম নিয়ম। একটা পড়লে তুমি 1000টা করতে পারবা, এই টাইপের ম্যাথ 1000টা করতে পারবা। তুমি একটা কাজ করো, এটাকে 1 নাম্বার ভগ্নাংশ দিয়ে ফেলো বা 1 নাম্বার সমীকরণ লিখে ফেলো। এবার কি করবা, যে লিখো এইভাবে, পরের লাইনটা এইভাবে লিখবা, যে 1 নং সমীকরণের, বলছিলাম না অভেদ মান একটা সমীকরণ, 1 নং সমীকরণের উভয় পক্ষকে হর, এই যে হরে যা থাকবে আর কি, যে প্রকৃত ভগ্নাংশ বা মূল ভগ্নাংশে হরে যা থাকবে এটা দিয়ে গুণ করে ফেলবো। উভয় পক্ষে কি করলাম, মূল ভগ্নাংশে হরে যা থাকবে, এটা প্রতি ক্ষেত্রে প্রত্যেকটা আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে সেম কাজটাই করব। তোমার 1 নং সমীকরণের উভয় পক্ষে এত দ্বারা গুণ করে, তাহলে চলো গুণ করি, চলো এখানে গুণ করি। এটার সাথে গুণ করব কত, এই যে হরে যা আছে তাই। প্রতি ক্ষেত্রে হরে যা থাকবে এটা দিয়ে দুই পক্ষে গুণ করব। তাহলে হরে কি আছে, x into x plus 2, তাহলে গুণ করি এটা দিয়ে, x into x plus 2 into এই ভগ্নাংশটা 5x plus 4 ডিভাইডেড বাই কত হয়ে যাবে, x into x plus 2। তারপরে যে তিনটা অভেদ চিহ্ন, আইডেন্টিটি চিহ্ন, এটার সাথে গুণ হবে এটা, তাহলে কত লিখবো, x into x plus 2 into a divided by x প্লাস দিয়ে এটার সাথে গুণ হবে কি, যে এটা, তার মানে x into x plus 2 into b into x plus 2।
বুঝলাম বুঝলাম। এবার দেখো তো খালি কাটাকাটি চলে যায় কিনা, গ্যাচাং ফু হবে খালি। কেমনে গ্যাচাং ফু হবে? দেখো উপরে আছে এক্স ইন্টু এক্স প্লাস টু, নিচেও আছে এক্স ইন্টু এক্স প্লাস টু, তাহলে এইটা আর এটা কি গ্যাচাং ফু কাটাকাটি। তারপর দেখো এই ক্ষেত্রে নিচে আছে এক্স, উপরেও আছে এক্স, তাহলে এই দুটো কি গ্যাচাং ফু কাটাকাটি চলে যাবে। এখানে দেখো নিচে আছে এক্স প্লাস টু, উপরে আছে এক্স প্লাস টু, তাহলে এই দুজন কি গ্যাচাং ফু কাটাকাটি চলে যাবে। তাহলে উপরে তোমার কি থাকতেছে? উপরে থাকতেছে, উপরে শুধু থাকতেছে তোমার কি 5x+4 না? উপরে কি থাকবে? শুধুমাত্র 5x+4। এই দেখো এখানে শুধুমাত্র 5x+4 থাকতেছে। এই দুজন তো কাটাকাটি চলে গেল, যে এই পার্টটা এই যেটা আর এটার কাটাকাটি চলে গেল, তাহলে উপরে থাকতেছে 5x+4, নিচে কি আছে পরের পার্টে ডান পাশে দেখো এখান থেকে x চলে গেল, এখান থেকে x চলে গেল, থাকতেছে কত? এখানে x+2 আর এখানে a আছে, তাহলে a ইনটু x+2 হয়ে যাবে, বা এই যে a ইনটু x+2 হয়ে গেল। তারপর প্লাস প্লাস দিব। তারপর এখানে দেখো নিচে ছিল x+2, উপরে x+2, এই x+2 আর এই x+2 গ্যাচাং ফু কাটাকাটি চলে গেল, তাহলে কি থাকতেছে? এখানে x থাকতেছে, এখানে b থাকতেছে, তার মানে b ইনটু x হয়ে যাবে, বা x ইনটু b বা b ইনটু x। এবার দেখো আমাদের কি কাজ হবে, এখানে 5x+4 আছে, 5x+4 যা আছে তাই লিখতেছি। এবার এই a দিয়ে দুজনকে গুণ করে দিব, তাহলে কি হয়ে যাবে? ax প্লাস a ইনটু 2 মানে 2a প্লাস এখানে আছে তোমার হচ্ছে bx। ওকে, এবার দেখো ভাইয়ারা, এবার আমরা একটা কাজ করবো, যেখানে আছে তোমার হচ্ছে 5x+4, এই যে x এর যে টার্মগুলো, এই x এর টার্মকে একসাথে রাখবো। এখানে আছে ax, এখানে আছে bx, এই দুজনকে একসাথে রাখবো। x এর যতগুলো টার্ম আছে এগুলোকে একসাথে রাখবো। আর এখানে দেখো কনস্ট্যান্ট আছে না 2a, এই 2a কে একসাথে রাখবো, আলাদাভাবে রাখবো আর কি। তারপরে এই যে 5x+4 লিখলাম। এই দুইটা টার্ম থেকে তো কি কমন যায়? x কমন যায় না? এই যে এখানেও x আছে, এখানেও x আছে, তো এখান থেকে x কমন নিব। x কমন নিলে কি থাকে দেখো, a প্লাস b থাকে না? এই x কমন নিলে x ইন্টু a মানে ax, x ইন্টু b মানে bx, তার মানে এখান থেকে x কমন নিলে a প্লাস b থাকে। প্লাস এখানে হচ্ছে আমি 2i, এই যে 2a লিখলাম। আচ্ছা, এই পার্ট পর্যন্ত তোমরা কারা কারা বুঝছো এটা বল। তারপর একটা খুবই চমৎকার একটা কাজ করব, যেটা খুবই ইম্পর্টেন্ট। সবাই একটু বলো, এই পার্ট পর্যন্ত তোমরা সবাই বুঝতে পারছো কিনা? এই পার্ট পর্যন্ত তোমার প্রতিটা আংশিক ভগ্নাংশই করা লাগবে, সবগুলোর জন্য সেম প্রসেস। একটা প্রসেস শিখলে বাকি সবগুলো প্রসেস তোমরা পারবা। একটা প্রসেস শিখলে বাকি সবগুলো প্রসেস তোমরা পারবা। আচ্ছা, এখন একটা সুন্দর কাজ করবো, এই কারণে বলতেছি বাকি পার্টগুলো সবাই বুঝছো কিনা সবাই একটু আমাকে জানো। লামিয়া বলছো বুঝি নাই আছি, মানে কি তুমি বুঝছো না বুঝো নাই? আমি তো বুঝি নাই, আন্ডারস্ট্যান্ড। আচ্ছা লামিয়া একটু আমাকে বলো, আমি তোমার ভাষা বুঝি নাই। অলিক্সে বুঝি নাই আছি, মানে কি তুমি বুঝছো নাকি বুঝো না? আমি এটা তো বুঝি নাই। আচ্ছা বুঝছি, আচ্ছা বুঝছি ভাইয়া, হ্যাঁ বুঝছি ভাই। এমন কেউ আছে যে বুঝো নাই আমাকে বলো ভাই, আমি বুঝাই দেবো। এমন যদি কেউ থাকো ভাই আমাকে বলো কোন পার্টটা বুঝো নাই, আমি বুঝাই দিব। শুধু বললো না বুঝি নাই, বলবা যে ভাই এই পার্টটা বুঝি নাই, আপনি এটা আরেকবার বুঝেন, যে জিনিসটা যে ভাই এটা কি করছেন এটা বুঝি নাই, এইভাবে বলতে হবে, তাহলে ভাই বুঝাই দিব। ওকে, এক্স ফার্স্টে হবে না, এক্স ফার্স্টে হোক লাস্টে হোক কোনো সমস্যা নেই। এক্স তুমি চাইলে এখানেও দিতে পারো, এখানেও দিতে পারো, কোনো সমস্যা নেই, একই একই জিনিস। এক্স দিয়ে এটা গুণ হবে, এক্স দিয়ে বি গুণ হবে, বুঝছো? এক্স এখানে দাও, এখানে দাও, একই কথা। আমি এখানে কেন দিলাম একটু পরে বুঝবা, এই যে পরে কেন দিলাম একটু পরে বুঝবা, একটু পরে তুমি বুঝবা এটা এক্স এখানে কেন দিলাম। এক্স এর নাচন একটু দেখাই দিলাম তোমাদের, ঠিক আছে? চলো এবার একটা চমৎকার কাজ করব, সেটা হচ্ছে তোমার উভয় পক্ষে লিখো, এটা সব জায়গায় লিখতে হবে। উভয় উভয় পক্ষ হতে সহগ সমীকৃতকরণ করে, বানান ভুল লিখতেছি, সহগ সমীকৃত করে।
আচ্ছা, সমীকৃত করা মানে কি? সমীকৃত করা মানে হচ্ছে সহগ দুইটাকে সমান ভাবা, বা সহগগুলোকে সমান ভাবা। চলো, সহগ দুইটা না, এখানে দুইটা যেহেতু দুইটা বললাম, বাট সহগ একাধিক থাকতে পারে, সহগগুলোকে সমান ভাবা। 4 নাম্বার লাইন থেকে বুঝি নাই। 4 নাম্বার লাইন কোনটা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। আচ্ছা, ওকে ওকে ওকে, বুঝাচ্ছি বুঝাচ্ছি। দেখো ভাইয়া, এই যে আমরা এই a দিয়ে গুণ করেছি, a ইনটু x মানে ax, a ইনটু 2 মানে 2a, আর এখানে তো bx bx ছিল, আর এটা যা আছে তাই, এটা অ্যাজ ইট ইজ আছে, যা আছে তাই, চেঞ্জ হয় না। পরে কি করবা? প্রতি ক্ষেত্রে এই যে x এর টার্ম, দেখো এখানে x আছে, এখানে দেখো x আছে, এই x এর যে দুইটা টার্ম, এই দুজনকে একসাথে লিখবা, সবসময় একসাথে লিখবা, এটা নিয়ম আর কি, নিয়ম। x স্কয়ার থাকলে x স্কয়ারকে একসাথে লিখতা, x টু দি পাওয়ার 3 থাকলে x টু দি পাওয়ার 3 গুলোকে একসাথে লিখতা, যারা একরকম তাদেরকে একসাথে লিখবা, সুন্দর করে সাজায় লেখার জন্য আর কি। আর যেটা হচ্ছে আলাদা ভাবে আছে, এটাকে কনস্ট্যান্ট বলা হয়, এটাকে আলাদা লিখবা। তারপর এই যে দুইটা x আছে না, এই দুইটা থেকে x কমন নিবা। এই x কে তুমি চাইলে এখানেও লিখতে পারো, চাইলে এখানেও লিখতে পারো, সমস্যা নেই। আমরা এখানে কেন লিখলাম একটু পরে বুঝবা, একটু পরে বুঝাচ্ছি। তারপর এখানে দেখো x কমন লিখে কি, a আর b প্লাস হয়ে যাবে, যে a প্লাস b। তাহলে x ইনটু a মানে কি ax, x ইনটু b মানে bx। ওকে, আশা করি এখন বুঝে গেছো। তারপর আমরা কি করতেছি? ওকে ভাই, এটা কি অন্য কোনো নিয়ম দিয়ে করলে হবে না? অ্যান্সার হচ্ছে না, হবে না। সিকিউর জন্য হবে না, এমসিকিউর জন্য হবে। এমসিকিউর জন্য তোমাকে আমি শর্টকাটে দেখাই দেবো, কিন্তু এটা সিকিউর জন্য এইভাবেই করতে হবে। সিকিউর জন্য তুমি যদি শর্টকাট লাগাও, এই যে কি বাবা জানো, খাতায় দিয়ে দিবে একেবারে স্যার, বুঝছো, 0 দিয়ে দিবে। এই কাজটা করো না। চলো, এবার হচ্ছে উভয় পক্ষ হতে সহগ সমীকৃত করবো। এবার আর কেউ কোনো কথা বললো না, এবার মনোযোগ দিয়ে শোনো ভাইয়া কথা। ভাইয়া একটা জিনিস ভালো করে বুঝো, ভালো করে বুঝো, ভালো 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 করে বুঝো। ভাইয়া দেখো, আমাকে দেখাচ্ছে যে এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ, এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ, এবং বাম পক্ষ আর ডান পক্ষ আমাকে বলা হচ্ছে সমান। এক্স এর যে কোনো মানের জন্য ডান পক্ষ বাম পক্ষ সমান। এই যে আমি কেমনে বুঝলাম এক্স এর যে কোনো মানের জন্য বাম পক্ষ ডান পক্ষ সমান? কারণ এখানে অভেদ চিহ্ন আছে। ক্লাসের একদম শুরুতে কিন্তু আমরা তোমাকে অভেদ আর সমীকরণের তফাৎ দেখিয়েছিলাম, যে সমীকরণের জন্য এক্স এর পার্টিকুলার কিছু মানের জন্য সমান হয়, কিন্তু অভেদের জন্য এক্স এর যে কোনো মানের জন্য এটা সমান হয়। পড়িয়েছিলাম না এটা? ওকে, তাহলে যে কোনো মানের জন্য তোমার হচ্ছে এটা সমান। এখন দেখো তো ভাইয়া, বাম পক্ষ ডান পক্ষ সমান, তার মানে এখানে আমরা বলতে পারি না যে এক্স এর এখানে সহগ কত 5, এখানে এক্স এর সহগ কত a প্লাস বি? তাহলে আমরা বলতে পারবো যে এখানে এক্স এর যে সহগ, এই এক্স এর সহগ গুলো সমান হইতে হবে। আবার যেখানে কনস্ট্যান্ট আছে, যে 4 হচ্ছে কনস্ট্যান্ট, মানে যার সাথে কোনো এক্স বা কোনো চলক গুণাকারে নাই, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। তাহলে এখানকার কনস্ট্যান্ট আর এখানকার কনস্ট্যান্টকে সমান হইতে হবে। এই ব্যাপারটাকে বলা হয় তোমার সহগ সমীকৃতকরণ। মানে কি? চলকের সহগ গুলো সমান হবে, মানে এখানে এক্স হচ্ছে চলক, শুধু এক্স আছে, এখানে এক্স আছে, তার মানে এক্স এর সহগ এখানে 5, এখানে এক্স এর সহগ হচ্ছে a প্লাস বি, তার মানে a প্লাস বি হয়ে যাবে তোমার 5 এর সমান, যে a প্লাস বি হয়ে যাবে তোমার 5 এর সমান। আর এখানে যে কনস্ট্যান্ট আছে যে 4, আর এখানে কনস্ট্যান্ট কি টুয়াইজ এ, এই দুজনও হয়ে যাবে সমান, মানে টুয়াইজ এ ইকুয়াল টু হয়ে যাবে তোমার হচ্ছে 4। এখন জাস্ট এই দুজনকে সমাধান করব, এই দুজনকে সমাধান করে a আর b এর মান বের করব, কিচ্ছু না, একদম ইজি। তুমি বাম পক্ষ ডান পক্ষ লক্ষ্য করবা, ডান পক্ষ বাম পক্ষ লক্ষ্য করে দেখবা এখানে এক্স এর সহগ কত, এখানে এক্স এর সহগ হচ্ছে 5, বাম পাশে এক্স এর সহগ 5, ডান পাশে এক্স এর সহগ কত a প্লাস বি। এক্স এর সহগ দুইটাকে সমান ধরবা, এক্স এর সহগ দুইটাকে সমান ধরবা। যদি ভাইয়া এক্স স্কোয়ার থাকতো, এখানেও এক্স স্কোয়ার থাকতো, তাহলে এখানকার এক্স স্কোয়ারের সহগকে সমান ধরতা, এখানকার এক্স স্কোয়ারের সহগের সমান, এখানকার এক্স স্কোয়ারের সহগ আর এখানকার এক্স স্কোয়ারের সহগকে সমান ধরতা। আর দেখো এখানে কনস্ট্যান্ট আছে 4, এখানে কনস্ট্যান্ট আছে টুয়াইজ এ, এই দুজনকে আমরা সমান ধরবো, সবাইকে সবাই সমান ধরবো আর কি। ওকে, তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিই, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিই। এখন দেখো তো 2 নম্বর সমীকরণ থেকে আমরা লিখতে পারি না টুয়াইজ এ ইকুয়াল টু যদি 4 হয়, তাহলে a ইকুয়াল টু কত হয়ে যাবে 4 ডিভাইড বাই 2, 4 ডিভাইড বাই 2 মানে কত 2, তাহলে মানে a এর মান 2। এবার এই a ইকুয়াল টু 2 আমরা যদি 1 নং সমীকরণে বসিয়ে পাই, বসিয়ে পেলে কি হবে দেখো, এই যে a প্লাস b ইকুয়াল টু 5, তাহলে কত হয়ে যাবে, a এর মান যদি বসে, a এর মান যদি আমরা 2 বসে, 2 প্লাস b ইকুয়াল টু 5, তাহলে b ইকুয়াল টু কত হয়ে যাবে 5 মাইনাস 2, তার মানে b ইকুয়াল টু হয়ে যাবে 3, b ইকুয়াল টু হয়ে যাচ্ছে c। বুঝছি?
ওকে, তাহলে a এর মান হয়ে যাচ্ছে 2, b এর মান হয়ে যাচ্ছে 3। এই a এর মান 2 আর 3 তোমরা জাস্ট এই 1 নাম্বার সমীকরণে বসায় যা পাবা ওইটাই হচ্ছে তোমার অ্যানসার। a এর মান কত? 2, 2 ডিভাইড বাই x, 2 ডিভাইড বাই x প্লাস b কত? 3 ডিভাইড বাই x প্লাস 2। এটাই অ্যানসার। একদম ইজি না? বুঝছি সবাই? ওকে, সাদিকা বলছো ভাইয়া লাস্টের লাইন বুঝি নাই। লাস্টের লাইন কোনটা? এটা? আচ্ছা ভাইয়া দেখো, মাথা থেকে কঠিন যা কিছু সব ঝেড়ে ফেলো, কোনো কঠিন কিছু না। এখানকার ভাই এক্স এর যে সহগ, বাম পাশে এক্স এর যে সহগ আর ডান পাশে যে এক্স এর সহগ, এই দুজনকে সমান ধরবা। এই জন্য কি বলা হয়? সহগ সমীকৃত করে, মানে সহগ গুলোকে সমান ধরবো। এক্স এর সহগ, এখানকার এক্স এর সহগ, এটার এক্স এর সহগকে সমান ধরবো। এখানকার এক্স এর সহগ কত? a প্লাস বি। এটার এক্স এর সহগ কত? 5। তাহলে এটা আর এটা 5 সমান হবে। আর এখানে কনস্ট্যান্ট আছে একটা নাম্বার, এখানে একটা কনস্ট্যান্ট আছে, এই দুজনকে সমান ধরবো, 2a প্লাস 4। বুঝছো এবার? এবার বলো বুঝতে পারছো কিনা? এবার বলো ভাইয়ারা বুঝতে পেরেছো কিনা? সবাই তোমাকে জানাও এটা তোমরা বুঝতে পেরেছো কিনা। আচ্ছা আমি তোমাদেরকে আরো কয়েকটা এক্সাম্পল দেখাই সহগ সমীকৃতকরণে। মনে করো এটা একটা ম্যাথ, হ্যাঁ এই ম্যাথটা এখন আমি তোমাকে করাই দিব না কারণ আমাদের সময় নাই, ছুটি হয়ে যাবে। জাস্ট তোমাকে দেখাচ্ছি যে এই ম্যাথটা এমনি এমনি করে 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 আমরা সহগ সমীকৃতকরণে চলে আসছি। এই যে এরকম ভাবে চলে আসছে, যে এই পার্টটায় চলে আসছে। এই লাইন থেকে চলো আমি লিখতেছি, এই লাইন থেকে চলো আমরা লিখি। মনে করো এমন আছে x প্লাস 2 a ইন্টু x মাইনাস 3, ভালো করে দেখো আগের ম্যাথটার মতোই, প্লাস b ইন্টু x মাইনাস 4, ভালো করে দেখো, পুরো ম্যাথ করতেছি না, খালি এতটুকু করতেছি। তাহলে কথা হবে যে x প্লাস 2 ইকুয়াল টু a দিয়ে x গুণ করলে হয়ে যাবে ax, a দিয়ে মাইনাস 3 কি গুণ করলে হবে মাইনাস 3a, b দিয়ে x কি গুণ করলে হয়ে যাবে bx, b দিয়ে মাইনাস 4 কি গুণ করলে হবে মাইনাস b। তারপরে কাজ কি বলছিলাম? x এর টার্মগুলোকে একসাথে লিখবে। যে এখানে ax আছে, এখানে bx আছে, দুজনকে একসাথে লিখবো, ax প্লাস bx একসাথে লিখলাম। তারপরে দেখো কি আছে, এখানে মাইনাস 3b আছে, এখানে তোমার মাইনাস 4b আছে, একসাথে লিখলাম। এখন দুইটাকে সহগ সমীকৃতকরণ করব, যে এই পাশ আর এই পাশ। আচ্ছা তার আগে কমন নিয়ে নিই, যে এইটাকে কমন নিয়ে নিই। এখানে তোমার হচ্ছে x প্লাস 2, এই যে x এর টার্মগুলোকে কমন নিয়ে হয়ে যাবে a প্লাস b ইন্টু x। এই যে x কমন নিলাম, আর এখানে আছে তোমার মাইনাস, মাইনাস যদি কমন নিই তাহলে তোমার এরকম থাকবে 3a প্লাস 4b। কমন না নিলেও হবে, বা কমন নিলাম না, যা আমি কমন নিলাম না, যা আছে তাই লিখতেছে, মাইনাস 3a মাইনাস 4b। দেখো ভাইয়ারা এখন চলো সহগ সমীকৃতকরণ করি। দেখো তো এই বাম পাশের x এর সহগ কত? 1 না? আর এই ডান পাশে x এর সহগ কত? a প্লাস b। তার মানে a প্লাস b হয়ে যাবে তোমার 1 এর সমান। তারপরে বাম পাশে কনস্ট্যান্ট কত? 2 না? আর ডান পাশে কনস্ট্যান্ট কত? মাইনাস 3a মাইনাস 4b। এটা ইকুয়াল টু কত হয়ে যাবে? 2 এর সমান। এখন এই দুজনকে সমাধান করে তুমি a আর b এর মান পেয়ে যাবে। এখন এই দুজনের সমাধান করা একটা চ্যালেঞ্জ, এটা অবশ্য অনেকগুলো প্র্যাকটিসের ব্যাপার, অনেক কিছু শিখতে হবে এর মধ্যে। আজকে আর সময় নাই, ইনশাআল্লাহ নেক্সট কোনো ক্লাসে দেখা হয় তখন দেখাবো যে এগুলো কিভাবে সমাধান করতে হয়। এটা তুমি খুব ইজিলি ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করতে পারো। দেখাই, আমার একটা ভিডিও আছে ক্যালকুলেটর হেক্স, সবাই একটু দেখে নিও, বা তোমাদেরকে আমি এখনই দেখাই এইগুলো সমাধান কিভাবে করতে। তোমাকে আমি একটা আমাদের ইউটিউব চ্যানেলে গেলেই পাবা। আমাদের ইউটিউব চ্যানেলে যদি তোমরা যাও তাহলে তোমরা দেখতে পারবা আমার ক্যালকুলেটর হেক্স, ওটা দেখলে তোমরা অনেক কিছু শিখতে পারবা। এই দেখো আমার ক্লাস কয়েকদিন আগে হয়ে গেছে অলরেডি, এটা 1 লাখ মানুষ দেখে ফেলছে এই ক্লাসটা, জাস্ট কাল পরশুদিন হয়েছে ক্লাসটা, 1 লাখ মানুষ দেখে ফেলছে, 1 লাখ স্টুডেন্ট দেখে ফেলছে আর কি, আমাদের স্টুডেন্টরা দেখে ফেলছে, 1 লাখ স্টুডেন্টরা। যেমন দেখো এই যে এটা আমার 200 এমসিকিউর ক্লাস, এটা তোমরা দেখতে পারো অলরেডি প্রায় কতজন দেখছে, 60-70 হাজার মনে দেখে ফেলছে। 64,000 জন দেখে ফেলছে। আর এটা নেক্সট যে ম্যাথটা তোমাকে দেখাই দাও, এই দেখো এটা হচ্ছে তোমার ক্যালকুলেটর হেক্সের ভিডিও, যেটা অলরেডি তোমার 45,000 স্টুডেন্ট দেখে ফেলছে, এবং এইখানে তোমার সবকিছু আছে, তুমি ক্যালকুলেটর দিয়ে যত কিছু সমাধান করতে চাও সবকিছু আছে। আমি তোমাকে একটু আগে দেখাইলাম না যে তোমাকে আমি এই সহগ সমীকৃত যে ম্যাথগুলো এটা কিভাবে সমাধান করবা, এই দেখো এটা তোমার এখানে ক্যালকুলেটর দিয়ে করা আছে, জাস্ট তোমাকে একটু দেখাচ্ছি।
তুমি যে ক্যালকুলেটর ইউজ করো, তুমি যদি 100 ms ইউজ করো 100 ms দেখবা, তুমি যদি মনে করো সিডব্লিউ ইউজ করো সিডব্লিউ ক্যালকুলেটর দেখবা, তুমি যদি মনে করো না ভাই আমি সিডব্লিউ ইউজ করি না আমি ইএস ইউজ করি, তাহলে তুমি এই ভিডিওটা দেখবা, টেনে টেনে দেখবা আর কি। প্রথমে দেওয়া আছে এই ভিডিওটা, দাঁড়াও আমি তোমাকে একটু দেখাই আমি কোনটার কথা বলতেছি। এই যে নাকি এই যে এটা, এখানে তোমাকে আমি ক্যালকুলেটর হ্যাক্স দেখাইছি যে এই যে a প্লাস b এর মান যে বের করতে হয় এটা তুমি এই ক্যালকুলেটর দিয়ে তুমি করতে পারবা। এই ক্যালকুলেটর ভিডিও যদি তুমি দেখো তাহলে তুমি ইজিলি বুঝতে পারবে। তোমাকে আমি বেসিক সব বুঝাই দিচ্ছি, তুমি যদি বেসিকও না বুঝো তারপর তুমি এটা করতে পারবা। ঠিক আছে, তো সবাই একটু ভিডিওটা দেখে ফেলো ক্যালকুলেটর হ্যাক্স এর ভিডিওটা বোঝার জন্য। ঠিক আছে ভাইয়ারা, তাছাড়া আমাদের তো রেগুলার ক্লাস আছেই, ইনশাআল্লাহ দেখা হবে তোমাদের সাথে ক্লাসে। সো তুমি যেই ক্যালকুলেটর ইউজ করো তোমার জন্য এটা হেল্পফুল হবে। আর একটা ব্যাপার দেখাই, 200 MCQ ভিডিও আছে, ওখানে তুমি হচ্ছে আংশিক ভগ্নাংশের ভিডিও, আংশিক ভগ্নাংশ কিভাবে শর্টকাটে করা যায় ক্যালকুলেটর ছাড়া, অথবা শর্টকাট গুলো দেখতে পারবা। তুমি যেটা ইউজ করো, তোমাদের মধ্যে কারা কোন ক্যালকুলেটর ইউজ করো এটা আমাকে জানাও তো। তুমি যদি সিডব্লিউ ইউজ করো তাহলে তুমি যে মাঝখান থেকে দেখা শুরু করবা সিডব্লিউ থেকে, এই যেখানে টাইম স্ট্যাম্প দেওয়া আছে। তুমি যদি ইএস প্লাস ইএক্স ইউজ করো তাহলে তুমি শুরু থেকে দেখবা। আর তুমি যদি হচ্ছে 100 ms ইউজ করো তাহলে তুমি একদম লাস্ট থেকে দেখবে আর কি। সবগুলো দেওয়া আছে, জাস্ট তোমাকে জানাও যে কোনটা ইউজ করো। এখানে আমি যা যা দেখাচ্ছি সবগুলো অ্যালাউ করবে, 100 ms থেকে শুরু করে সবগুলোই। আর তোমার এখানে কিন্তু আমার এই যে 200 MCQ এর ভিডিওটাও আছে, এটা তোমাদের জন্য হেল্পফুল হবে যেহেতু তোমাদের সামনে পরীক্ষা। তোমরা অবশ্যই ভিডিওটা দেখবা, কারণ তোমাদেরও কিন্তু সামনে এসএসসি পরীক্ষা, সো এটা তোমাদের অনেক হেল্প করবে। এটা হচ্ছে জেনারেল মেথড, হায়ার মেথডটা কয়েকদিনের মধ্যে পাবলিশ হয়ে যাবে, তখন তুমি দেখতে পারবে যে তোমার আংশিক ভগ্নাংশের যে শর্টকাট গুলো আছে ওগুলো এখানে কভার করা আছে। ঠিক আছে ভাইয়ারা, অলরেডি ভিডিও আমি বানাই ফেলছি বাট পাবলিশ হয়নি এখনো, কদিন পর আসবে। তো এখানে ত্রিকোণমিতি, তোমরা যারা ত্রিকোণমিতির প্রবলেম ফেস করো তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখে ফেলবা। ত্রিকোণমিতি সবগুলো হাতে ধরে ধরে তোমাকে সলভ করে দেওয়া আছে, তোমার বৃত্ত থেকে শুরু করে জ্যামিতি সবগুলো আছে। লাস্টে তোমার হচ্ছে পরিমিতি, ত্রিকোণমিতি, তারপর পরিসংখ্যান, সবগুলোই তোমার এখানে এমসিকিউ সলভ করা আছে। তো ভিডিওটা দেখে ফেলো, তোমাদের জন্য কাজে লাগবে। ভিডিওটা মেইনলি এসএসসি 26 কে উদ্দেশ্য করে বানানো, কিন্তু এটা তোমাদের জন্য হেল্পফুল যেহেতু তোমাদের পরীক্ষা খুব সামনে। ওকে ভাইয়ারা, এই তো ছিল আজকের আমাদের ক্লাস। আজকের ক্লাসটা কেমন লাগলো তোমাদের একটু জানাইও। এই যে এটা জাস্ট ভিডিওটা দেখে ফেলো ক্যালকুলেটর হেক্সে, তাহলেই পারবা। তাছাড়া এই তো আমাদের এই দুজনকে সমাধান করে a এর মান পেয়ে গেলাম 2। যেমন এখান থেকে a এর মান পাওয়া যাবে না, 2 কে যদি এই পাশে ভাগ করি 4 দিয়ে তাহলে a এর মান পাবো 2। এই 2 এর মান তুমি এক নম্বরে বসাই দাও, তাহলে a এর পরিবর্তে 2 বসাইলাম, 2 + b = 5, তাহলে b এর মান কত হয়ে যাবে, 2 কে এই পাশে পাঠিয়ে দিও, 5 - 2 = 3, b এর মান 3। এই a আর b এর মান তুমি এইখানে বসাও, এখানে a এর মান বসাও 2, এখানে b এর মান বসাও 3, যা আসবে তাই आंसर। সবাই বুঝতে পেরেছি ভাই? আর একটু জানো। আচ্ছা 100 ms ইউজ করো, ভেরি গুড। 100 ms এর জন্য তাহলে লাস্টে দেখো, সবাই জিজ্ঞেস বলো বুঝতে পারছো কিনা। আচ্ছা ইএস আর হচ্ছে 100 ms, এই যে ভিডিওতে কিন্তু আছে, তোমার দুইটার জন্যই আছে। সবাই বলো কেমন লেগেছে আজকে ক্লাসটা। ইনশাআল্লাহ তোমাদের সাথে পরবর্তীতে আবার দেখা হবে। আর আরেকটা কথা, আমার কিন্তু এই আংশিক ভগ্নাংশের ভিডিও আছে ইউটিউবে, তো ওইটাও যদি দেখে নিতে পারো, ওইটা দেখে নিলেও হবে, আমি পাঠিয়ে দেবো না লিংক। আমার একটা পুরোপুরি আংশিক ভগ্নাংশের একটা ভিডিও আছে, প্লেলিস্ট পুরোটাই একদম তোমার 5টা টাইপই। সো তুমি একটু ওই ভিডিওটা দেখে ফেলো, 5টা টাইপের, জাস্ট সার্চ দিলে হবে, আমার নাম দিয়ে সার্চ দিলেই হবে। আমি তোমাকে আমার নাম দেখিয়েছি অলরেডি, আমার নাম নিয়ে সার্চ দেবো যে আংশিক ভগ্নাংশ আদিত্য রাজি, লিখে সার্চ দিয়ে তুমি ভিডিওটা পেয়ে যাবা। ওখানে 5টা টাইপ সুন্দর করে ব্যাখ্যা করা আছে, খুবই সুন্দর করে। তুমি জাস্ট দেখে নিও, নোট করে ফেলো, তাহলে তোমার ইনাফ হয়ে যাবে আর কি। তো আমরা আজকের মতো এখানেই বিদায় নিই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি তোমাদের সাথে পরবর্তীতে আরো অনেকবার দেখা হবে, অনেক জায়গায় দেখা হবে ইনশাআল্লাহ। ভাইয়ারা মন দিয়ে লেখাপড়া করো, সামনে তো পরীক্ষা, একদম ফাটাফাটি যেন হয় পরীক্ষা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।